এই সত্যিটাকে চেপে রাখার যে প্রচেষ্টা সেটা একদম জওয়াহরলাল নেহরুর সময় থেকে শুরু করে মনমোহন সিং সরকার অবধি কনসিস্টেন্টলি চলে এসেছে। কিন্তু তখন দেখছে যে ডোমিনিয়নের থ্রু দিয়ে যদি আমাদের হাতে এখনই ক্ষমতাটা চলে আসে তাহলে সেটাই মন্দ কিসের, আমাদের তো ক্ষমতা নিয়ে কথা, যেটা জওয়াহরলাল নেহরু 1962 না 63 একটা ইন্টারভিউতে পরিষ্কার বলে দিচ্ছে যে উই ওয়ার টায়ার্ড ওল্ড মেন, আর ওই সময় আমাদের কারোর জেলে যাওয়ার আর কোনো ইচ্ছা ছিল না। আর এরা আবার ডেমোক্রেটিক, সেটা খুব বিশাল ব্যাপার, একটা কোয়ালিফিকেশন নেহরুর কাছে। তো বাকিগুলো তো সব ফ্যাসিস্ট, এরা ডেমোক্রেটিক, ফলে এরা অটোমেটিক্যালি ভালো। কি হয়েছে, আমাদের 250 বছর ধরে কয়েক হাজার লোক, কয়েক লাখ লোক বেড়েছে, তো তাতে কি হয়েছে? উনি দেশে রয়েছেন এবং সরকার ইন্টেলিজেন্স বাহিনী খুঁজছে, তারা জানে উনি দেশে রয়েছেন, কিন্তু কোথায় ওরা ট্র্যাক করতে পারছে না। উনি বললেন, উনি এটাকে নাম দিলেন প্যারালাল ব্লাফ। প্যারালাল ব্লাফ তখন যে পার্লামেন্ট অ্যাসেম্বলি হাউস, যেটা পার্লামেন্ট পরে হলো, সেখানে ছবি প্রথমে পোর্ট্রেট কার্ড টাঙানো হলো মহাত্মা গান্ধী বেঁচে আছেন তখনই তার ছবি টাঙিয়ে ব্যক্তি পূজা শুরু, গান্ধী পূজা শুরু হলো। সুভাষচন্দ্রের ছবি কখন টাঙানো হলো? তার 30 বছর পরে 1977 সালে, যখন কংগ্রেস প্রথমবার ক্ষমতা থেকে সরে গেল। জলপাইগুড়ির পাশে একটা শোলমারি বলে একটা জায়গা, সেখানকার সম্পর্কে একটা কথা খুবই পপুলার আছে। ওই গল্পটা কি গল্প? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আপনারা প্রচুর রিকোয়েস্ট করেন আমাদেরকে, আমরা চেষ্টা করি সেই সমস্ত রিকোয়েস্টের কথাই মাথায় রাখতে, এবং আপনাদের যদি রিপ্লাই নাও করে থাকে আপনারা বিশ্বাস করুন, আপনাদের প্রত্যেকটা গেস্ট সাজেশন আমাদের মাথায় থাকে। আমরা চেষ্টা করি তাদের সঙ্গে কানেক্ট করার, সবসময় হয়ে ওঠে না। চন্দ্রচূড় ঘোষের জন্য আপনারা অনেকবার বলেছেন যে একটা এপিসোড করুন নেতাজিকে নিয়ে। সো আজকে আপনাদের রিকোয়েস্টে মানে আপনাদের একটা রিকোয়েস্ট অন্তত ফুলফিল করতে পারলাম। চন্দ্রচূড় ঘোষ আজকে আমাদের সঙ্গে আছেন এবং এই এপিসোডে আমরা কথা বলেছি অবভিয়াসলি নেতাজিকে নিয়েই। সেটা তো, সেই নিয়ে তো কোনো বক্তব্যই নেই, সেই নিয়ে তো কোনো কথাই উঠতে পারে না। বাট আমি যেটা চেষ্টা করেছি এটা হলো গুমনামি বাবা নেতাজির অন্তর্ধান রহস্য কী, এই সমস্ত তো আছেই। বাট একটা মানুষের সারা জীবন একটা রিসার্চে দিয়ে দেওয়ার পেছনের জার্নিটাতে আরেকটুখানি ঢোকার চেষ্টা করেছি, এবং তাতে আমার মনে হচ্ছে যে উই কুড ক্রিয়েট সামথিং ডিফারেন্ট। অন্ততপক্ষে যা কনভারসেশন আমরা দেখি তার বাইরে কোনো একটা কনভারসেশন ক্রিয়েট করা গেছে বলেই আমার বিশ্বাস। আশা করি আপনাদেরও এই এপিসোডটা অতটাই ভালো লাগবে যতটা আমার ভালো লেগেছে বা আমার পুরো টিমের ভালো লেগেছে। সো আজকের এপিসোডে চন্দ্রচূড় ঘোষ অন সোল কানেকশন পডকাস্ট। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে আছেন চন্দ্রচূড় ঘোষ। আলাদা করে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই, অনেকে মানে প্রায় সবাই জানেন চন্দ্রচূড় ঘোষ কে, এবং আপনারা অলরেডি কিছু ক্লিপস দেখেছেন এর আগে যে কী নিয়ে কথা হচ্ছে। অবভিয়াসলি নেতাজি নিয়ে তো কথা হবেই, তার বাইরে আই ওয়ান্ট টু গেট ইনটু, আমরা অনেক কথা শুনেছি অ্যাবাউট নেতাজির জীবন, নেতাজির আসলে বেঁচে আছেন কি মারা গেছেন, এই নিয়ে প্রচুর ভিডিওস আছে, সারা ইন্টারনেটে ভরা। কিন্তু লেটস ট্রাই টু ব্রিং সামথিং ডিফারেন্ট, একটু অন্য কোনো পার্সপেক্টিভ যদি আমরা ক্রিয়েট করতে পারি। প্রথম কথা, চন্দ্রচূড় দা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং আস টাইম। মাই প্লেজার। একটা জিনিস তো হয়েই আছে, মানে সবসময়ই কথা, আপনি তো অনেক দিন ধরেই কথা বলছেন এবং আপনার অনেক কথা আমরা শুনেছি। আমি লেটস গো ব্যাক টু দ্য বেসিক, যে আপনার ছোটোবেলায় নেতাজি কে ছিল, এটা দিয়ে যদি শুরু করি। নেতাজি কিভাবে পারসিভ করেছেন আপনি আপনার ছোটোবেলায়? আমি ছোটোবেলায়, দেখো, আমার পারিবারিক পরিবেশ যেটা ছিল সেটা আর 5টা বাঙালি মধ্যবিত্ত পরিবারের মতোই ছিল, শুধু একটু আলাদা। তার কারণ আমার পরিবারটা খুব পলিটিক্যাল, একদম অ্যাক্টিভ রাজনীতিতে বরাবর ছিল। তার মূল কারণ ছিল আমার ঠাকুরদাদা। তো উনি অসহযোগ আন্দোলনে যোগদান করেছেন, ওনার 16 বছর বয়সে জেলে গেছেন, দেশবন্ধুর ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন, এবং সুভাষচন্দ্রের থেকে স্কটিশ চার্চ কলেজে বোধহয় 2 বছরের জুনিয়র ছিলেন। আচ্ছা। তো ওই কানেকশন ধরেই বরাবর সুভাষচন্দ্রের সঙ্গে চলেছেন। যখন সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করছেন, আমার বাড়ি বর্ধমানে, তো বর্ধমানে উনি ফরওয়ার্ড ব্লক নিয়ে গঠন শুরু করেন সংগঠনটা। তো আরও অনেকের সঙ্গেই, উনি একা করেছেন তা বলবো না, অনেকেই ছিলেন নেতা, কিন্তু উনি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ছিলেন সেই সময় থেকে। পরবর্তীকালে উনি বোধহয় পশ্চিমবঙ্গের প্রথম বামপন্থী জেলা বোর্ডের, ডিস্ট্রিক্ট বোর্ডের
চেয়ারপারসন 1951 সালে। 57 সালে বর্ধমানের এমপি হন ফরওয়ার্ড ব্লক থেকে। তো এই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জড়িত থাকা পুরনো ফরওয়ার্ড ব্লক, আমি বর্তমান আজকের ফরওয়ার্ড ব্লকের কথা বলছি না, সেই সময়কার ফরওয়ার্ড ব্লক, যারা মানে নেতাজির সঙ্গে যারা কাজ করেছেন, সুভাষচন্দ্রের সঙ্গে যারা কাজ করেছেন, তাদের মধ্যে মানে অগ্রগণ্য যারা ছিলেন তারা সেই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জড়িত ছিলেন। ফলে সুভাষচন্দ্রের অনেক কাছাকাছি ছিল আদর্শগতভাবে। তো এই যে পরিবেশে বড় হওয়া, তো পুরো জিনিসটাই আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে সুভাষচন্দ্র নিয়ে চর্চা হচ্ছে, কথা হচ্ছে, স্বাধীনতা সংগ্রাম নিয়ে চর্চা হচ্ছে, রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা আসছেন যাচ্ছেন, তাদেরকে আমি দেখেছি। ফলে যেটা হয়েছিল যে সুভাষচন্দ্র ঠিক কে ছিলেন এটা তো অনেক বড় বয়সে এসে আমি এটাকে রিয়েলাইজ করেছি। কিন্তু সুভাষচন্দ্র আমার একটা নাম ছিলেন, তার ছবিটা আমার একটা ছবি ছিল, আমাদের বাড়িতে একটা খুব সুন্দর বাস্ট ছিল, আবক্ষ মূর্তি ছিল। সেই মূর্তিটা যখন দেখতাম, সামথিং ইউজ টু ইন্সপায়ার, যে মানে ভেতরে একটা কিছু হচ্ছে। আচ্ছা, সেই সময় বোধহয় এক্সপ্লেন করা যায়নি না, সেটা আমি খুবই ছোট তখন, মানে অতটা রাজনৈতিক চেতনা তো নেই। ফলে বাইরে কি হচ্ছে আমি আমার নিজের জগতে পড়ে রয়েছি, খেলা নিয়ে, বই পড়া নিয়ে, স্কুলের হোমওয়ার্ক নিয়ে। কিন্তু তারই মধ্যে যখন এটা হচ্ছে, যখন গান শুনছি, আজাদিন ফৌজের গান শুনছি, বা নেতাজি নিয়ে আলোচনা হচ্ছে সেটা শুনছি, যখন আমি তার ছবি দেখছি, একটা কিছু হতো, সেটা বুঝতে পারতাম পরিষ্কার। এবং এর সঙ্গেই জড়িত ছিল যে মানে জীবন নিয়ে আলোচনা হলে অন্তর্ধান তো একটা বড় অংশ হবেই, সেটাও ছিল। তো ফলে মানে এগুলোর সঙ্গে খুব অল্প বয়সে পরিচিত হয়েছিল, কিন্তু বয়স বাড়তে 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 ধীরে ধীরে আরও স্পষ্ট হয় চিন্তাভাবনা। রাইট। প্রথম কবে এটা ডিসাইড করলেন যে আমার লাইফটা আমি এই রিসার্চের পেছনেই দিয়ে দেবো, এইটা কবে ডিসাইড করলেন? বা কি কোনো পার্টিকুলার কোনো ইনসাইটিং ইনসিডেন্ট আছে যেটা আপনাকে এটা করতে ট্রিগার করলো? না, একটা হয় হচ্ছে তোমার, ধরো আমি একটু একটা উদাহরণ দিচ্ছি, সেটা তাকে পরিষ্কার হবে। একটা কাজে ঝাঁপানোর তুমি দু রকমের হতে পারে। এক হচ্ছে মানে একটা পাহাড়ের ধার, খাই, যেটা তুমি দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লে একদম নিচে চলে যাবে, ইউ প্লাঞ্জ ইট, ওটাকে বলে টেক আ প্লাঞ্জ। আর একটা হচ্ছে চোরাবালির মতো, আস্তে 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 তুমি বুঝতে পারবে না যে তুমি তলিয়ে যাচ্ছ, যতক্ষণে গলা অবধি সব কিছু চলে এসছে ততক্ষণ ধরতে পারবে না। তা আমার ক্ষেত্রে খানিকটা সেরকম। দেখো, প্রত্যেকটি বাঙালি পরিবারে, প্রত্যেকটি বাঙালির মধ্যে খুব পরিষ্কার যদি ধারণা নাও থাকে যে সুভাষচন্দ্রের কী হয়েছিল, বিমান দুর্ঘটনায় উনি মারা যাননি, এটা বেশিরভাগ বাঙালি বিশ্বাস করে। ঠিক আছে, আমি জানে বলবো না, বিশ্বাস করে। কিন্তু এটার ভেরিয়েশন আছে যে যদি মারা নাই গিয়ে থাকলেন তাহলে তার হলো কি। এবার এইখান থেকে মতবিরোধটা শুরু হয়। তো অনেকে বিশ্বাস করে, মনে করেন, তার মধ্যে ইনফর্মড কনসিডার্ড ওপিনিয়নও আছে, সব কিছু দেখে শুনে এটাই মনে হয়েছে ঠিক যে উনি রাশিয়ায় চলে গেছিলেন এবং রাশিয়াতেই তার জীবনের সমাপ্তি ঘটে। তো আমার পরিবারেও খানিকটা সেরকমই ধ্যান ধারণা ছিল এবং সেটাই লজিক্যাল মনে হতো আমার। আমি জানতাম যে অনেক এই সাধুর গল্প আছে, এই সাধু ওই সাধু প্রচুর ইয়ে রয়েছে, এই করেছে, এটা শুনতে আমার ভালো লাগতো না। এবং যে কোনো বাঙালির মতোই আমার মনে হতো যে মানে এইসব উল্টোপাল্টা গল্প ছড়িয়ে কী লাভ হচ্ছে, যে কী হবে, এই সাধু হয়ে চলে এলেন, বসে রইলেন, লুকিয়ে রইলেন, এটা কখনো হতে পারে? এগুলো হতো তার কারণ এত গুজব ছড়িয়েছিল এবং এত মানে কাল্পনিক কাহিনী সব গড়া হতো, মন গড়া কাহিনী ছড়ানো হতো, তাতে কোনো ফ্যাক্টস থাকতো না, যে কোনোটাকে সত্যি বলে গ্রহণ করার জন্য কোনো সলিড ফাউন্ডেশন ছিল না, খালি গল্প, এই গল্প, ওই গল্প, ওই গল্প। এবার এই করতে করতে আমি যখন চাকরি জয়েন করলাম, আমি 1998 সালে দিল্লি চলে যাই বাংলা ছেড়ে চাকরি জীবন শুরু করতে। তো অ্যারাউন্ড 2000 হিন্দুস্তান টাইমস নিজেদের ইনভেস্টিগেশন একটা শুরু করে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য নিয়ে। সেই সময়ে জাস্টিস মুখার্জি কমিশন, মনোজ কুমার মুখার্জি আন্ডারে যে কমিশন গঠন করা হয়েছিল, বাজপেয়ী সরকার গঠন করেছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে। আচ্ছা, যে ওটাই শেষ তদন্ত কমিশন ছিল যেটা সুভাষচন্দ্রের অন্তর্ধান নিয়ে তদন্ত করেছে। সেই তদন্তের কাজ চলছে তখন, এবং প্যারালালি হিন্দুস্তান টাইমস নিজেদের একটা ইনভেস্টিগেশন শুরু করলো। তো তাতে খুব বড় ভূমিকা নিয়েছিল, লিড রোল নিয়েছিল অনুজ ধর। এবং অনুজ লেখালেখি করতো, আমিও হিন্দুস্তান টাইমস পড়তাম, খবরের কাগজ তো পড়তাম। আর বিশেষ করে নেতাজি নিয়ে যখন তদন্ত হচ্ছে, তখন সব বোঝার ক্ষমতা হয়েছে, তখন আমি ওটা পড়তাম, খুব ক্লোজলি ফলো করতাম।
কিন্তু করতে করতে যখন দেখলাম যে এরা সেই গল্পটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এক রহস্যময় সাধুর দিকে, যিনি নাকি এসে লুকিয়ে বসেছিলেন, আমার এত বিরক্তি হয়েছিল, এত রাগ হয়েছিল যে এরা মানে সেই একটা কনস্পিরেসি থিওরি নিয়েই পড়ে আছে, আটকে আছে, নতুন এভিডেন্স তো কিছু বের করতে পারছে না, বাট ওই সেই সাধু ঘুরিয়ে, সাধু ভারতে এসেছিলেন, সাধু হয়ে বসেছিলেন লুকিয়ে, বিরক্তির চোটে আমি পড়া বন্ধ করে দিলাম। এরপর কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছিলাম, বাইরে চলে গেলাম, ইংল্যান্ডে চলে গেলাম, ওখানে রিসার্চ করছিলাম। এক বছরের মাস্টার্স, সেকেন্ড মাস্টার্স করতে গিয়ে ওরা কাজ অফার করলো, রিসার্চের কাজ অফার করলো, তো ওই রিসার্চ নিয়েছিলাম। আমার ফিল্ড অফ এক্সপার্টিস ছিল এনভায়রনমেন্ট তখনও। তো এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি, তো ফুড সেফটি হ্যান ত্যান এসব নিয়ে কাজ করছি। এই করতে করতে হঠাৎ নজরে পড়লো যে অনুজ, যে তোমার হিন্দুস্তান টাইমসের এই ইনভেস্টিগেশনটা লিড রিপোর্টার ছিল, ও একটা বই লিখেছে। বইটার নাম হচ্ছে ব্যাক ফ্রম ডেড। এবং তারপর ওর একটা ইন্টারভিউ পড়লাম। তখন নিউজ পেপার বেরোতো ডিএনএ, বম্বে থেকে। ডিএনএতে ছবি টবি দিয়ে একটা মানে 3/4 অফ আ পেজ বা হাফ পেজ বা ফুল পেজ, আমার ঠিক মনে নেই, বাট খুব প্রমিনেন্টলি একটা ইন্টারভিউ বেরোলো। হলো গার্ডিয়ান, আমি তো ইংল্যান্ডে আছি, তো গার্ডিয়ান তো পড়তামই, গার্ডিয়ানে কভারেজ হলো, এইসব কোট ফোট দিয়ে খুব বড় করে নিউজটাকে কভারেজ দেওয়া হলো। আমার বইটা পড়ার ইচ্ছা হলো তখন, যে বইটা পড়েই দেখি না কী আছে। তো বই আনালাম, পড়লাম। বইটা পড়ে আমার মনে হলো যে হ্যাঁ, লজিক্যাল, এটা যেভাবে ও আর্গুমেন্টসগুলোকে প্লেস করেছে, দিস সিমস লজিক্যাল। তো মুখার্জি কমিশনের তদন্তের সঙ্গে মানে ও রিপোর্টার হিসেবে কাভার করছিল, তো ফলে ও অনেক টিডবিটস, স্নিপেটস ভেতর থেকে সেগুলোকে বেরিয়ে এসেছিলো, যেগুলো এমনি জানা যেত না, তো সেগুলো প্রেজেন্ট করেছে। অনেক ডকুমেন্টস কোট করেছে, সাইট করেছে, উইটনেস সাইট করেছে। পড়ে আমার বেশ লজিক্যাল স্ট্রাকচারটা মনে হলো। তো আমি ঠিক আছে, তো দেখা যাক কী করা যায়। তো এই সময়টা একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছিল গোটা বিশ্বজুড়ে। বিশ্বজুড়ে মানে যেখানে যেখানে ইয়াং বেঙ্গলিস ছিল, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, ইউরোপে কোনো দেশে হোক, ভারতে। আর তখন ইন্টারনেটটা পপুলারাইজ হচ্ছে। তখন ফেসবুক তো কিছু নেই, টুইটার কিছু নেই, কিন্তু ইন্টারনেট পপুলার হচ্ছে তখন। ইয়াহু, চ্যাট রুম, এইসব বেশি পপুলার। গ্রুপ ইমেলস, গুগল গ্রুপ ইমেলস, ইয়াহু গ্রুপ ইমেল। তো আমাদের একটা গ্রুপ ইমেল খোলা হলো, সেখানে সব আলোচনা শুরু, তীব্র বাদানুবাদ, ঝগড়াঝাটি, কী হয়েছে, কী করা যায়, হ্যান ত্যান এসব নিয়ে করতে করতে মুখার্জি কমিশনের রিপোর্ট পেশ হলো 2005-এ। সেটাকে সরকার খারিজ করে দিল। এবার বড় ধাক্কা, যেটা আমার ব্যক্তিগতভাবে, যেটা আমার প্রশ্নটা মনে এলো, সেটা হচ্ছে যে সরকার তো কেসটাকে শেষ করে দিল কমপ্লিটলি, বরাবরের মতো শেষ। তাহলে এরপর কি? তাহলে আমরা কি করতে পারি অ্যাজ সিটিজেন্স? আমরা কিছু করতে পারি বা আমাদের কিছু করার আছে? তো আমি এই চিন্তাটা আমাকে তখন খুব ভাবাচ্ছিল যে সরকারের তরফ থেকে কিছু হবে না, কোনো রাজনৈতিক দল থেকে কিছু হবে না। যদিও রাজনৈতিক দলদের সেই সময়টা খুব ইন্টারেস্ট ছিল এবং অনেক কথা বলেছিলেন, সরকারের বিরোধিতাও করেছিলেন সংসদের বাইরে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, ওটা চাপা পড়ে গেল। মেইন স্ট্রিম মিডিয়া, তখন মেইন স্ট্রিম মিডিয়া বলতে খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়া তোমার তো অতটা পপুলার হয়নি তখনও। খবরের কাগজগুলো খুব তুচ্ছ তাচ্ছিল্য করে এটা ছাপা হলে যে মুখার্জি কমিশনের এই সিদ্ধান্তে পৌঁছেছিল, সরকার রিজেক্ট করে দিয়েছে, কিছুই বেরোলো না, ইটস আ ড্যাম স্কুইব ব্যান অল। তো এই ধরনের লেখা হলো। বিখ্যাত একাডেমিক হিস্টোরিয়ানরা স্টেটমেন্ট দিতে লাগলেন যে এটা এত একটা বস্তা পচা ব্যাপার যে এটা নিয়ে 5 মিনিট আমরা ওয়েস্ট করতে রাজি নই। আমি নাম করে বলতে পারি, এই কথাটা বলেছিলেন খুব শ্রদ্ধেয় ইতিহাসের অধ্যাপক, যার বই আমি নিজে ভালোবাসি পড়তে, অনেক শিখেছি, সুমিত সরকার। তো এই ধরনের স্টেটমেন্ট আরও অনেক ঐতিহাসিকের কাছ থেকে এলো। কিন্তু যেটা চোখে পড়লো সেটা হচ্ছে যে সুভাষচন্দ্র সম্বন্ধে, যেটা বুঝতে পারলাম মুখার্জি কমিশনে কাজ করা দেখে, সুভাষচন্দ্র সম্বন্ধে সরকারের কাছে প্রচুর ফাইলস রয়েছে এবং তার 99% হচ্ছে ক্লাসিফাইড মানে গোপন, বিভিন্ন স্তরের গোপনীয়তা। কোনোটা কনফিডেন্সিয়াল, কোনোটা সিক্রেট, কোনোটা টপ সিক্রেট, কোনোটা এমন এমন জায়গায় রাখা আছে সেই জায়গার নামই লোকে জানে না। তো বিভিন্ন গ্রেডের ফাইল আছে, সিক্রেট ফাইলস রয়েছে। তো আমাদের অবাক হতে হলো যে কোনো হিস্টোরিয়ানরা, ঐতিহাসিকরা, যেটা ঐতিহাসিকদের কাজটা অনুসন্ধান করা, নতুন ঐতিহাসিক তথ্য বের করে আনা, ওনারা কেউ কিন্তু ওই ফাইলগুলো নিয়ে কেউ কথাও বললেন না যে কেন সুভাষচন্দ্র, যিনি মারা গেছেন বলা হচ্ছে 1945-এ, আর এই কমিশন কাজ শেষ করেছে 2005-এ, 60 বছর পরেও কেন 99% ফাইল গোপন রাখা হবে?
লোকটা তো মরে গেছে 60 বছর আগে, ভয়টা কোথায়, কিসের ভয়, প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেমটা কেন? তো আমার তখন একটা আইডিয়া স্ট্রাইক করলো, আমি ইংল্যান্ডে বসে আছি, তো কিছু এখানে থেকে ওখান থেকে এখানে তো কিছু করা যাবে না। তখন আমাদের কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়েছে, তো আমরা একটা ছোট গ্রুপ ফর্ম করেছি, তার নাম দিয়েছি মিশন নেতাজি। হুম হুম তো মিশন নেতাজিতে 4-5 জন, তখন আমরা খুব অ্যাক্টিভলি এগুলো নিয়ে কাজ করছি, আলোচনা করছি কী করা যায় না করছে। তো আমি বললাম, দেখ একটা কাজ করা যায়, মানে গড সেন্ড একটা আইন তৈরি হলো 2005-এ, যেটা কেউ ধারণা করতে পারেনি যে এই ধরনের কাজে লাগানো যেতে পারে। আইনটা তৈরি করা হয়েছিল মূলত যে পাবলিক মানি কীভাবে খরচা করা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনে, মিউনিসিপ্যালিটি হোক, মিউনিসিপ্যাল কর্পোরেশন হোক, কোনো মিনিস্ট্রি হোক, কোনো ডিপার্টমেন্ট হোক, কে কত কোথায় করাপশন হচ্ছে, করাপশন ধরার জন্য। তো এই ড্রেনে কত খরচা হচ্ছে, রাস্তায় কত খরচা, এইসব আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। কারেক্ট ওটা গভর্নেন্স আর অ্যাডমিনিস্ট্রেশনকে টার্গেট করার জন্য আইনটা তৈরি হয়েছিল। ঠিক। কিন্তু ইনফরমেশন যে শুধুই গভর্নেন্স রিলেটেড ম্যাটার হতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড ম্যাটার হবে, তার তো কোনো মানে নেই। ইনফরমেশনের ব্রড ডেফিনেশন সেটা আইনেই দেওয়া আছে। আমি বললাম লেটস ইউজ দিস। তো আমি এদের অনুজ, সায়ন্তন, সৃজিত, বিশাল এরা সব ছিল দিল্লিতে। আমি বললাম যে করো, আমি ড্রাফট করে দিচ্ছি একটা অ্যাপ্লিকেশন, লেটস আস্ক ফর দ্য ফাইলস রিলেটেড টু দ্য ফার্স্ট 2 এনকোয়ারিজ। মানে শাহনওয়াজ কমিটি গঠিত হয়েছিল 1956-তে, খোসলা কমিশন গঠিত হয়েছিল 1970-এ, তাদের ফাইলগুলো সব গোপন। হুম বললাম এই ফাইলগুলো চাওয়া যাক। এইখান থেকে শুরু হলো বম্বার্ডমেন্ট। আমরা জিজ্ঞেস করি আর ওরা বলে ফাইল দেওয়া যাবে না। কেন যাবে না? যা ফাইল দিলেই দুটো জিনিস হবে। এক হচ্ছে বিদেশি রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, আর দ্বিতীয়ত আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে, রায়ট লাইক সিচুয়েশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা লোক মরে গেছে 60 বছর আগে, তুমি 60 বছর পরে তার সম্বন্ধে ফাইল রিলিজ করলে তোমার বিদেশি রাষ্ট্র রেগে যাবে ভারতের ওপরে। মানে ভারত কি, মানে আমি কারো কোনো দেশের নাম নিয়ে কাউকে ছোট করতে চাই না, কি মানে একটা থার্ড ওয়ার্ল্ডের থেকেও কিছু ফোর্থ ওয়ার্ল্ডের দেশ রেগে যাবে আর চোখ রাঙাবে বলে সেই ভয় তুমি আমাদের যে ন্যাশনাল হিরো তাকে তুমি সম্মানটা দেবে না, তার সম্বন্ধে সত্যি কথা বলবে না। হুম আর দেশের রাইট লেগে যাবে মানে হুম হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন আর ইউ হাইডিং? ঠিক। অবভিয়াসলি তা না হলেই মানে কি ইগনাইট করবে, এমন কি আছে যেটা এতটা বড় কিছু লোকে খেপে ইগনাইট যাবে। করে কেন নেবে? খেপে যাবে? কেন খেপে যাবে? সে মারা গেছে, তুমি বলছো মারা গেছে, 60 বছর ধরে বলে আসছো। লোকে খেপে যাবে তখনই যদি লোকে জানতে পারে যে তুমি 60 বছর ধরে মিথ্যে কথা বলছো। ঠিক, একদমই তাই। তা নাহলে তোমার ফাইল যদি প্রমাণ করে যে উনি মারা গেছেন সত্যি করে, তাহলে তো লোকে খেপে যাবে না, তাহলে বলবে আমাদেরকে পাগল বলবে, লোকে বলবে তাহলে সরকার ঠিক বলছিল, ডু ইট। কিন্তু এই পরপর আসতে থাকলো। যাই হোক, আমরা মানে ইনস্টিটিউশনের ভেতরেই খুব তাড়াতাড়ি ইনিশিয়াল একটা অপোজিশন পাওয়ার পর, কেননা যখন আমরা প্রথম গেছি তখন সিনিয়র যারা অফিসার রয়েছেন সেন্ট্রাল ইনফরমেশন কমিশনে, তারাও খুব বিরক্ত হয়েছিলেন যে ইয়াং গাইজ লাইক ইউ, তোমাদের ডোন্ট ইউ হ্যাভ এনিথিং বেটার টু ডু ইন লাইফ? এইসব উল্টোপাল্টা জিনিস নিয়ে, কনস্পিরেসি নিয়ে জীবন নষ্ট করছো, সময় নষ্ট করছো। খুব রেগে গেছিলেন ভদ্রলোক, ওয়েল মিনিং পার্সন। উনি ওড়িশার চিফ সেক্রেটারি ছিলেন এখানে ইনফরমেশন কমিশন আসার আগে। তো ওয়েল মিনিং ভদ্রলোক। 2-3টে হিয়ারিংয়ের পর পুরো আবহাওয়াটা ঘুরে গেল, উনি বুঝলেন দের ইজ সামথিং ইন ইট। তখন আমাদের যে ওপরে যে ছড়ি ঘোরাচ্ছিলেন সেটা ঘুরে গেল মিনিস্ট্রির দিকে। ও আচ্ছা। ফুল বেঞ্চ হিয়ারিং হলো, দ্যাট ওয়াজ অনলি দ্য সেকেন্ড টাইম when a full bench hearing was held on this matter. আচ্ছা, তো সরকারকে নির্দেশ দেওয়া হলো যে এরা যে ফাইলগুলো চাইছে দিয়ে দেওয়া হোক। আমরা একটা লিস্ট দিয়েছিলাম 202 ফাইলের, 202টা ফাইলের ডকুমেন্ট, মানে এতগুলো ফাইল ক্লাসিফাইড করা আছে। হ্যাঁ, ফাইল ডকুমেন্ট সব মিলিয়ে, মানে Document লিস্টে যেটা মিলিয়ে, ছিল বেশ, কয়েকটা বেশ। ফাইল, কয়েকটা শুধু ডকুমেন্টস, এই ধরনের বেশ, আইটেম বলা ভালো। 202টা আইটেম। বেশ। তো বললো এই 202টা আইটেম ওদের দিতে হবে। তার আগে মানে ওনারা নিজেদের স্যাটিসফাই করেছেন, কারণ এই লড়াইটা কতদিন চলেছে তোমাদের এইটা পাওয়ার আগে? এটা খুব বেশি দিন চলেনি, এটা বছর দেড়েক। বছর দেড়েকের মধ্যে ইউ গট দিস? এটা আমি বলি গল্পটা আরো ইন্টারেস্টিং হবে। বলো। বললো যে এই 202টা ফাইল এদের দিয়ে দাও, নিজেদের স্যাটিসফাই করলো যে সত্যি কি ডিস্টার্বেন্স হবে, বললো না। ওরা দেখে বললো যে মনে হচ্ছে না এই লিস্টটা দেখে ডিস্টার্বেন্স হবে, রাইটিং হবে। এটা ফাইনালি কে বললেন? দেশের হোম সেক্রেটারি ইন রাইটিং কনফিডেন্সিয়াল লেটার টু দ্য ইনফরমেশন কমিশনার। ওরা বন্ধু ছিলেন, সেম ব্যাচমেট। কনফিডেন্সিয়াল চিঠি লিখলেন, যেটা আমাদের দিলেন না, আমাদের পড়ে শোনালেন ইনফরমেশন কমিশনার যে এটা লিখেছে।
তো দেশের হোম সেক্রেটারি, দ্য সেকেন্ড মোস্ট পাওয়ারফুল বিউরোক্র্যাট, যখন ওটা লিখিতভাবে দিচ্ছে, আই ক্যান টেক ইট নন সিরিয়াসলি। ইট হ্যাজ টু বি আ ভেরি কনসিডার্ড ওপিনিয়ন। উনি জানেন কী লিখছেন, তো সামথিং ইজ দেয়ার। কিন্তু যে লিস্ট আমরা চেয়েছিলাম, ফর্চুনেটলি ইনফরমেশন কমিশন ওই ডকুমেন্টগুলো, ফাইলগুলো দেখে বললো না, এখানে কোনো সেরকম কোনো ডেঞ্জার নেই, জাস্ট গিভ ইট টু দ্যাম। এবার যেটা হলো, এই ইনফরমেশন যারা বলে নেতাজির এই অন্তর্ধান রহস্যটা তো পুরনো ব্যাপার, বস্তা পচা, কবেকার কী হয়েছে, আরে লোকটা 60 বছর আগে মরে গেছে, লেট হিম রেস্ট ইন পিস, এই বাঙালির কাজ নেই এই ধরে নাও লেট মি আনসার দ্যাম, যে আমরা পুরনো ইতিহাস নিয়ে ঘাটছি না, আমরা যেটা নিয়ে ডিল করছি সেটা হচ্ছে মডার্ন ডে, কারেন্ট ডে পলিটিক্স, আজকের দিনে কেন এই কেন ঘটনা obviously, বুঝতে পারবে। সিআইসির উত্তরটা, এই ডিরেকশনটা এলো, সেই ডিরেকশনটা কতটা কীভাবে কার্যকরী করা যায় সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য 5 জন লোক একসঙ্গে বসলেন টেবিলের চারপাশে, এবং তারা বললেন যে না, এই 202 ফাইল দেওয়া যাবে না, আমরা 91টা ফাইল দেবো। তো 91টা ফাইল দিলেন। তো এই 5 জনের ডিসিশনে আমাদের 91টা ফাইল দিল। এবার কেন বলছি কারেন্ট ডে পলিটিক্স? এই 5 জন ব্যক্তিটিকে প্রধানমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, এই যে 5 জনের মিলে যে ডিসিশন নেন, এটাকে বলা হয় সিসিপিএ, ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। আচ্ছা, তো ইট ইজ এ কারেন্ট ডে পলিটিক্যাল। সবচেয়ে 5 জন মোস্ট পাওয়ারফুল পার্সন একটা বস্তা পচা ঐতিহাসিক জিনিস নিয়ে বসে সিদ্ধান্ত নেবেন না, এটা কোনো আন্ডার সেক্রেটারির ডিসিশন। একদমই তাই। পুরোনো ফাইল দেবো কি দেবো না, টপ লেভেলে যাচ্ছে, একদম টপ মোস্ট লেভেলে ডিসিশন হচ্ছে। তো সিসিপিএর মিটিংয়ের পর আমাদের 91টা দেওয়া হলো। আমি বললাম তো খুব গড়বড়। সঙ্গে সঙ্গে আমি আর একটা ফাইল করলাম, যে আমরা করে যাচ্ছি তখন, মানে ছোটো 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 আরটিআই ফাইল করে যাচ্ছে, পুরো ক্যাম্পেইন চলছে। বড় একটা আমি করলাম, যে এই মুখার্জি কমিশন শেষ হয়েছে, সরকার রিজেক্ট করেছে, মুখার্জি কমিশনের যাবতীয় ফাইল সেগুলো আমাকে দিন। এক উত্তর, এই হবে ওই হবে, বিপদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, দেবো না। 4 বছর লেগে থেকে লড়াই করে শেষ পর্যন্ত 2010-এ ওই ফাইলগুলো বেরোলো, আমি যেগুলো চেয়েছিলাম। বেশ, ফার্স্ট টাইম একটা মাস স্কেলে ডিক্লাসিফিকেশন হলো আমাদের দেশের, বিকজ অফ প্রাইভেট ইনিশিয়েটিভ। এটা সরকারের সিদ্ধান্ত নয়, জোর করে করানো হয়েছিল। দ্বিতীয় এক্সাম্পল, যে এটা কারেন্ট ডে অ্যাফেয়ার, পুরোনো অ্যাফেয়ার নিয়ে ডিল করছি না। ডিফেন্স মিনিস্ট্রির কাছে ওদের একটা হিস্টোরিক্যাল ডিভিশন আছে। 50-এর দশকে একটা আইএনের ইতিহাস লেখা হয়েছিল, সেটা কোনোদিন ছাপানো হয়নি, তার ম্যানুস্ক্রিপ্টটা পড়ে রয়েছে। এটা কে লিখেছিলেন? এটা একজন বাঙালি ঐতিহাসিক লিখেছিলেন, অতুল চন্দ্রগুপ্ত বলে। বেশ। তো নেহরু কমিশন করেছিলেন, উনি লিখেছিলেন। তো ড্রাফটটা ওদের সরকারের পছন্দ হয়নি, পাবলিশ করেনি, রেখে দিয়েছে। তো আমি বললাম যে আমাকে ওই ড্রাফটের একটা কপি দিন। প্রথমে আপত্তি তুললো যে ড্রাফটের ম্যানুস্ক্রিপ্ট কেমন করে কপি দেবো, তুমি নিজের নামে ছাপিয়ে দিলে আমরা কী করবো? সেন্ট্রাল ইনফরমেশন কমিশন বললো, ফেয়ার লজিক, গিভ অ্যান অ্যাফিডেভিট, যে তুমি এটাকে কমার্শিয়ালি ইউটিলাইজ করবে না, এটা তোমার প্রাইভেট রিসার্চের জন্য। আমি অ্যাফিডেভিট দিলাম। সেন্ট্রাল ইনফরমেশন কমিশন অর্ডার দিলেন যে এবার দের ইজ নাথিং নাও, নো প্রবলেম, দিয়ে দাও। ডিফেন্স মিনিস্টার কী করলো, 2010-এর কথা বলছি, কলকাতা হাইকোর্ট, এই দিল্লি হাইকোর্টে গিয়ে মামলা ঠুকে দিল এই রায়ের বিরুদ্ধে। রায় দিয়েছে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, কেসটা ওদের এগেনস্ট হওয়া উচিত, রায় দিয়েছেন, কেসটা করলো আমার বিরুদ্ধে। আমার অপরাধ কি? আমি ফাইলটা চেয়েছি। কেন চাইবে? কেন ওই ম্যানুস্ক্রিপ্টটা নিয়ে স্পেসিফিক্যালি? হ্যাঁ, কেন ওই ম্যানুস্ক্রিপ্ট চাইবে? ওই ম্যানুস্ক্রিপ্ট চাওয়ার জন্য মামলা দায়ের হয়ে গেল। এরপরে যদি কেউ বলে যে আমরা ইতিহাস নিয়ে ডিল করছি, তাহলে তার মাথার প্রবলেম। একদমই তাই, ইতিহাস তো নয়, মানে সে তো বটেই। এই যে আপনার কাছে সব চলে এলো, বা আপনাদের এই পুরো গ্রুপটার কাছে এই যে জিনিসপত্রগুলো এলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ফাউন্ড, যে আচ্ছা এটা তো ইট ইজ লাইক, মানে এটা আমি এতদিন জানতামই না, বা কেউই জানতো না, এটা কি হলো? প্রথম জিনিসটা কি? প্রথম জিনিস যেটা বেরোলো, যে ওই 2007 সালে যে ওই 91টা ডকুমেন্ট আমাদের দিয়েছিল, সেটা পড়তে পড়তে আমরা দেখতে পেলাম যে কিভাবে কমিশনের সামনে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে বাই হাই অফিশিয়ালস। সেটা কোন সময়?
খোসলা কমিশনের সময় দেওয়া হয়েছে, 70-এর কথা বলছি। আচ্ছা। মানে যখন সাক্ষ্য দিয়েছে তখন 72-73 সাল, 71 সাল, 72 সাল, ওই সময়টা। হুম হুম যেখানে আইবির ডিরেক্টরকে জিজ্ঞেস করা হচ্ছে, একের পর এক আইবির ডিরেক্টরকে, যারা রিটায়ার্ড তাদেরকেও ডাকে জিজ্ঞেস করা হয়েছে, যারা সার্ভিং তাদেরকে ডেকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে তোমরা সুভাষচন্দ্রকে নিয়ে কখনো কাজ করেছো কিনা, ফলো করেছো কিনা এই ইস্যুটা। যিনি রিটায়ার করে গেছেন তিনি সাফ বলে দিলেন যে না, আমরা কোনোদিন সুভাষচন্দ্রের কেস নিয়ে ডিল করিনি, আমাদেরকে কোনো করতে বলা হয়নি। এই ফাইল যখন বেরোলো তখন দেখলাম আইবির সঙ্গে চিঠি চালাচালি হচ্ছে, আইবি করছে, এ করছে, মানে হি লাইড অন ওথ, পারজিউরি যেটাকে বলে। দ্বিতীয় যিনি সার্ভিং ছিলেন, গোল গোল বড়া, যেরকম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে, যেটা প্রশ্ন করবে সেটা বাদে বাকি সব কিছু উত্তর দেবে। তো সেইভাবে উত্তর দিতে শুরু করলো। তো এই জিনিসটা প্রথমে স্ট্রাইক করলো যে সাপ্রেস করা, সত্যিটাকে চেপে রাখা, মানে যে কোনোভাবে এই সত্যিটাকে চেপে রাখার যে প্রচেষ্টা, সেটা একদম নেহরুর থেকে শুরু করে, জওয়াহরলাল নেহরুর সময় থেকে শুরু করে তোমার এই মনমোহন সিং সরকার অবধি কনসিস্টেন্টলি চলে এসেছে, কনসিস্টেন্টলি, উইদাউট এনি এক্সেপশন। প্রবাবলি দ্য অনলি এক্সেপশন ওয়াজ মোরারজি দেশাই গভর্নমেন্ট। রাইট। কিন্তু সেটা, সেই কথায় পরে আসবো। কিন্তু এই যে মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যে জিনিস দেওয়া হচ্ছে, তারপর বেরোলো তোমার কমিশনকে, মানে ব্রিটিশ ইন্টেলিজেন্স যখন প্রথম লেভেলের এনকোয়ারিগুলো করেছিল, আইবি যে রিপোর্ট তৈরি করেছিল সেগুলো, তার ইনকমপ্লিট ভার্সনগুলো এমনভাবে দেওয়া হয়েছে কমিশনগুলোকে যাতে দেখে মনে হয় এটা ওদের রিপোর্টটা প্লেন ক্র্যাশ থিওরিকে সাপোর্ট করছে, যদিও পুরো রিপোর্টে আদতে তা করছে না। তো কমিশনস ওয়ার মিসলেড, পিপল ওয়ার মিসলেড। তো একটা ব্যুরোক্রেসি, যেটা ইন্টেলিজেন্স, সিভিল ব্যুরোক্রেসি হোক বা ইন্টেলিজেন্স ব্যুরোক্রেসি হোক, কনসিস্টেন্টলি কাজ করে এসছে গোটা জিনিসটাকে টুইস্ট করে, ডিস্টর্ট করে, মিথ্যে কথা বলার জন্য। এটা পরিষ্কার হয়ে গেল। এখান থেকে আমরা কনফিডেন্সটা পেলাম, দেন দ্যার ইজ সামথিং বিহাইন্ড। এবং সেখানে বোঝা গেল তোমাদের একটা ভ্যালিডেশন তৈরি হলো যে হ্যাঁ ঠিক হ্যাঁ, উই আর অন দ্য রাইট পাথ, লেটস ডিগ ডিপার। একদম এইটা তৈরি হলো, এইটা পাকা হয়ে গেল। আচ্ছা, বেশ। এবার যে কোনো এই ধরনের রিসার্চ, যে রিসার্চটা সেই অর্থে খুবই পলিটিক্যাল, এবং যেটা বারবার তুমি বললে কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশনের সঙ্গে কানেক্টেড, তার মানে তো বাধা প্রচুর পেয়েছো, মানে সে তো আসতেই থেকেছে নিশ্চয়ই। দেখো, বাধা সেরকমভাবে যে কেউ মানে গুন্ডাকিরি করে বা ভয় দেখিয়ে বাধা দিচ্ছে সেটা কোনো হয়নি। বাধা যেমনি এই অফিসিয়ালি ব্যুরোক্রেটিক ওয়েতে এসেছে, ব্যুরোক্রেটিক ওয়েতে বাধা এসেছে একদম ওপরে ওপরে, যেটা অফিসিয়াল ডিলিং হয়। যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে মিনিস্ট্রির সঙ্গে আমরা ডিল করছি, ইনফরমেশন কমিশনে হিয়ারিং হচ্ছে, তারা সিনিয়র অফিসার পাঠাচ্ছে, তাদের সঙ্গে তুমুল ঝগড়া হচ্ছে বসে, টেবিলে বসে। তারা আমাদের যা নয় খুশি বলে যাচ্ছে, আমরা তাদেরকে যা নয় খুশি বলে যাচ্ছি, এই মানে বিশাল ঝগড়া, হিটেড আর্গুমেন্টস। তারা কিন্তু বাইরে বেরিয়ে আমাদের পিঠ চাপড়ে বলছে যে বেটা আচ্ছা কাম করার। তার মানে দায়িত্ব, মানে কর্তব্যের জায়গা এবং ব্যক্তিগত জায়গা দুটো আলাদা করে তারা দেখেছে, তারা এটা আলাদা। কিন্তু বিরোধিতা যেমনি ওই ধরনের এসছে, রাজনৈতিক স্টেটমেন্টের হ্যান ত্যান, সেরকমভাবে মানে কখনো ওই যেটা বললাম গুন্ডাগিরি কখনো ফেস করিনি, থ্রেট কখনো ফেস করিনি, ওগুলো হয়নি। ইনডাইরেক্টলি অনেকভাবে করা হয়েছে, ইনফ্লুয়েন্স করার জন্য, ইনসেন্টিভাইজ করার জন্য, এইটা করো তাহলে তোমার এটা লাভ হবে, হ্যান হবে, আচ্ছা আমরা এটা করে দিচ্ছি। কোনো গ্রুপ চলে এলো মাঝখানে যে দেখাতে শুরু করছে যে আমরা থিঙ্ক ট্যাঙ্ক, সো আমাদের সঙ্গে এসো, উই উইল গিভ ইউ দিস ফ্যাসিলিটিস। তো এইভাবে ডাইভার্ট করার অনেক চেষ্টা হয়েছে, যেগুলো আমরা অবশ্যই পা দিইনি কোনোদিন ওইসব ফাঁদে, বাট সেম টাইম সাপোর্টও পেয়েছি। আচ্ছা, কেননা অনুজের যেটা হয়েছিল, ও হিন্দুস্তান টাইমসে কাজ করার সময় যে কন্ট্যাক্টগুলো এস্টাবলিশ করেছিল, দে ক্যাম ভেরি ইউজফুল। যেমনি উদাহরণ হিসেবে বলতে পারি জর্জ ফার্নান্ডেজ। জর্জ ফার্নান্ডেজ ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট দিস হোল ম্যাটার, ভেরি প্যাশনেট, আর যতভাবে সম্ভব উনি আমাদের সাহায্য করার চেষ্টা করেছেন। মুরলী মনোহর যোশী ওয়াজ ভেরি ইন্টারেস্টেড অ্যান্ড প্যাশনেট। তো উনি এদের মতো লোকজন চাইতেন, যখন আমাদের কোনো নাম ডাক নেই, কেউ চেনে না, কিছু করে না, লোকে পাগল বলে ডাকছে, আমরা একটা সেমিনার করছি, সেখানে জর্জ ফার্নান্ডেজ আসছেন, মুরলী মনোহর যোশী আসছেন। সেই সময়ে আমরা গিয়ে দেখা করেছি মমতা ব্যানার্জির সঙ্গে, উনি তখন এমপি, ওনার দিল্লির ফ্ল্যাটে গেছি অনুজার আমি, তখন সেখানে পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়ও ছিলেন। তো দিদি আমাদের খুব খাতির করে ইয়ে খাওয়ালেন, রসগোল্লা খাওয়ালেন, সিঙ্গাড়া খাওয়ালেন, মুড়ি ছিল, আমাদের কথা শুনলেন, এবং
মানে পলিটিক্যাল স্পেকট্রামের ব্যাপারটা কি জানো তো, এই একটা ইস্যুতে আর যে যাই করে থাকুক, মমতা ব্যানার্জি হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট। একদম শুরু থেকে 90 দশক থেকে উনি যে স্ট্যান্ড মেনটেন করেছেন তার কোনোদিন এদিক ওদিক হয়নি, সেই এক স্ট্যান্ডে করেছেন, রয়ে গেছেন। রাজনৈতিক সুবিধা থেকে আজকে যখন উনি কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সে প্র্যাকটিক্যালি বলা যায়, যেটা তোমার ইন্ডি জোট যেটা, সেখানে রয়েছে, কংগ্রেসও রয়েছে, তৃণমূলও রয়েছে, কিন্তু তার জন্য উনি কিন্তু নিজের স্ট্যান্ড পরিবর্তন করেননি। ঠিক ঠিক। আজকে যখন রাহুল গান্ধী টুইট করে, তিনি তার দলের লোকজন প্রতিবাদ করছে, তিনি প্রতিবাদ করছেন, তিনি নিজে পরিষ্কারভাবে বলছেন, তো ওইটা খুবই, তো এটা বিরোধিতাও বেশ, সাপোর্টও আসছে বেশ। এবার এই যে একটা এত বড় কাভার আপ যদি বলা যায়, হ্যাঁ এত বড় কাভার আপ, এটার পেছনের সবচেয়ে বড় কারণ যদি তোমায় জিজ্ঞেস করি, কারণ তো অনেক হবে নিশ্চয়ই, সবচেয়ে বড় কারণ যদি তোমায় জিজ্ঞেস করি, তোমার কি মনে হয়েছে বা তোমার রিসার্চে বা তোমাদের রিসার্চে কি উঠে এসে একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছো যে আচ্ছা দিস ইজ দ্য রিজন ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড? হ্যাঁ, একটা কথায় আমি তোমাকে পুরো কারণটা এক্সপ্লেন করতে পারি, কিন্তু ওই কারণটা আমি লাস্টে বলবো। বেশ, আগে তোমাকে কয়েকটা আমি সিমটমসটা দেখাই। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে 1947 সালে, কিন্তু 46 থেকে ইন্টারিম গভর্নমেন্ট, যার প্রধান জওহরলাল নেহরু, যার হোম মেম্বার, যাকে হোম মিনিস্টার বলা হয় এখন, সর্দার প্যাটেল। তো বেসিক্যালি কংগ্রেসের হাতে ক্ষমতা তখন 46 থেকেই, তো ভারতীয় সরকার ওখান থেকেই চলে আসছে। তো প্রথমেই যেটা কাজ করলেন ওনারা, তখন যে পার্লামেন্ট, অ্যাসেম্বলি হাউস যেটা, পার্লামেন্ট পরে হলো, সেখানে ছবি প্রথমে পোর্ট্রেট কার্ড টাঙানো হলো মহাত্মা গান্ধীর। সেটা খুব সম্ভবত 1946 কি 47-এ প্রথম পোর্ট্রেট মহাত্মা গান্ধী বেঁচে আছেন তখনই তার ছবি টাঙিয়ে ব্যক্তি পূজা গান্ধী পূজা শুরু হলো। সুভাষচন্দ্রের ছবি কখন টাঙানো হলো? তার 30 বছর পরে 1977 সালে, যখন কংগ্রেস প্রথমবার ক্ষমতা থেকে সরে গেল, হেরে গেল, জনতা সরকার এসে একজন বাঙালি এমপির উদ্যোগে, তার লড়াইয়ের ফলে সেন্ট্রাল হলে নেতাজির ছবি উঠল। এটা প্রথমবার 1977 সালে, স্বাধীনতার 77 পর 30 বছর পর তাকে মনে পড়লো। চিন্তা করে দেখো তাহলে সুভাষচন্দ্রকে কোন দৃষ্টিতে দেখা হতো। ঠিক। এবার দ্বিতীয় উদাহরণটা দিই, সুভাষচন্দ্রের অ্যাক্টিভ রাজনৈতিক জীবন যেটা 1921 থেকে 45, মানে পরবর্তী ব্যাপার আমি ছেড়ে দিচ্ছি, কেননা সেটা পাবলিক লাইফ নয়। তো পাবলিক লাইফ যেটা ওনার রাজনৈতিক পাবলিক লাইফ 1921 থেকে 1945। এবার তিনটি ওয়ার্কসের, কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী, সিলেক্টেড ওয়ার্কস অফ জওয়াহরলাল নেহরু, আর কালেক্টেড ওয়ার্কস অফ সুভাষচন্দ্র বোস। এই তিনটের কম্পারিজন আমি তোমাকে দিচ্ছি। এই 25 বছরের, শুধু এই 25 বছরের পিরিয়ডটা ধরে আমি কম্পারিজনটা দেবো নাম্বার অফ প্রিন্টেড পেজেস কাভারিং দিস 25 ইয়ার্স। মহাত্মা গান্ধীর ক্ষেত্রে প্রায় 35,000 পাতা, 35,000 পাতা। জওয়াহরলাল নেহরুর ক্ষেত্রে প্রায় কাছাকাছি 9,000। সুভাষচন্দ্রের ক্ষেত্রে সেটা জাস্ট 3,000-এর ওপরে। মানে সুভাষচন্দ্র কি কম কথা বলতেন বা কম লেখালেখি করতেন বা ওনার ইন্টেলেক্টটা সেই পর্যায়ে ছিল না? সেটা তো নয়। সুভাষচন্দ্র ইন্টেলেক্টের কোন পর্যায়ে ছিলেন সেটা সবাই জানে, তার রাজনৈতিক সক্রিয়তা কতটা ছিল সেটা সবাই জানে। অহরহ ঘুরে বেড়াচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, চিঠি লিখছেন, এসে লিখছেন, আর্টিকেল লিখছেন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে বাকিগুলো গেল কোথায়? কোথায় গান্ধীজির 35,000 আর কোথায় সুভাষচন্দ্রের 3,000? হ্যাঁ, মানে মেয়র গান্ধীকে ছেড়ে নেহরুর 9,000 ধরে নাও, হ্যাঁ, নেহরুরও 1/3। সেটা কেমন করে সম্ভব হয়? তাহলে বাকিগুলো গেল কোথায়? এগুলো কি হারিয়ে গেল, না কেউ কোনোদিন উদ্যোগই নেয়নি বা ছাপতেই দেন? কি ব্যাপারটা? এরপর আমি যখন সুভাষচন্দ্রের জীবনী লিখতে গেলাম, দেখলাম গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে, কেউ উদ্যোগ নেয়নি। তার কারণ গোটা ব্যাপারটাকে কুক্ষিগত করে রেখেছে তার নিজের পরিবারের একটি অংশ, এবং তাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে ওই কোনো রকমভাবে করে ওই 12টা ভলিউম ছাপিয়েছে, সেটা নিয়েই ঢাক পেটানো, যেটা ইনকমপ্লিট। ইট ইজ নট কমপ্লিট ওয়ার্কস, কালেক্টেড ওয়ার্কস বলা যেতে পারে, কিন্তু সব ধরনের মাপকাঠিতেই ওটা ইনকমপ্লিট। কোনো সিরিয়াস প্রচেষ্টা করা হয়নি যে দুনিয়া জুড়ে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইনফরমেশন, সেইগুলোকে জড়ো করে আনা,
জোগাড় করে আনা, গভর্নমেন্ট রিপোর্ট যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করে সেগুলো ছাপানো, কোনো প্রচেষ্টাই নেই। একটা ওপরে করে মানে সে ঢাক পেটানো যে আমরা সব করে দিলাম, আমরাই সব জানি, আমাদের কাছেই সব আছে, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তো গোটা জিনিসটা একটা পারিবারিক ঘটনা দাঁড়িয়ে গেছে। একদিকে পারিবারিক ঘটনা বলেছে ধরে রাখা হয়েছে, অন্যদিকে সরকারের ইন্টারেস্ট নেই। সরকার হয়তো বলছে যে বেঁচে গেলাম, যাক বাঁচা গেল, আমাদের কিছু করতে হচ্ছে না। কিন্তু এই মার্জিনালাইজ করাটা চললো। এবং এবার প্রশ্নটা হচ্ছে যে কেন কেন? এক কথায় প্রশ্নটা, দুটো খুব বড় কারণ আছে। প্রথম বড় কারণ, সুভাষচন্দ্র হচ্ছেন ভারতে একমাত্র রাজনৈতিক নেতা যিনি ইলেকটোরালি মহাত্মা গান্ধীকে পরাজিত করেছিলেন। ইলেকটোরালি কংগ্রেসের রাষ্ট্রপতির পুনর্নির্বাচনের সময় গান্ধীজি নিজে দাঁড়াননি, কিন্তু উনি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থী মনোনয়ন করে পট্টাভি সীতারামাইয়াকে দাঁড় করিয়েছিলেন। সেটা উনিও স্বীকার করেছিলেন। হারের পর পরিষ্কার ভাষায় বলেছিলেন যে পট্টভির পরাজয় আমার নিজের পরাজয়, ব্যক্তিগত পরাজয়। তবে হাজার হোক সুভাষবাবু দেশের শত্রু তো নন। ফলে ওনার মানসিকতা ছিল এইটা যে হাজার হোক সুভাষবাবু তো দেশের শত্রু নন। তো এটা কি সার্টিফিকেট দেওয়ার একটা পদ্ধতি হলো? তো 1928 থেকে মোটামুটি গান্ধীজি বেছে রেখেছেন জওহরলাল নেহরু পরবর্তী প্রজন্মের নেতৃত্ব দেবেন। সুভাষচন্দ্রের প্রতি এই সংঘর্ষের ফলে একটা মনোভাব তৈরি হচ্ছে, যেটা মানে শত্রুভাবাপন্ন আমি বলবো না, কিন্তু উনি খুব ইরিটেটেড, সুভাষচন্দ্রের প্রতি অত্যন্ত বিরক্ত। একদিকে মানে স্নেহ করেন, কিন্তু ওই বিরক্তিটাও আছে। এবং সেটার অর্থটা কি দাঁড়ায়, সেটা যখন সুভাষচন্দ্রকে বেছে নিতে হলো রাষ্ট্রপতি করার জন্য 1938 সালে, 1937 সালের ইনফ্যাক্ট 1937 সালের শেষের দিকে যখন উনি সর্দার প্যাটেলকে লিখে জানাচ্ছেন যে সুভাষচন্দ্রকে এবছরে আমি রাষ্ট্রপতি করব, তো উনি বলছেন যে সুভাষ ইজ নট অ্যাট অল ডিপেন্ডেবল, বাট ফর দিস ইয়ার দ্যার ইজ নোবডি এলস। কেননা জওহরলাল নেহরু 3 বার রাষ্ট্রপতি হয়ে গেছে, সর্দার প্যাটেল তখন ওই মুহূর্তে রাষ্ট্রপতি হতে রাজি নন, আজাদ রাজি নন। তো ফলে কাউকে একটা করতে হবে। সুভাষচন্দ্র তখন প্রচণ্ড জনপ্রিয়, জোর করে বিলেত থেকে ফিরে এসছেন দেশে, এসে জেলে দেওয়া হয়েছে, এবং ইউথ আইকন হিসেবে অলরেডি তার দেশজোড়া খ্যাতি। এবং ওইসবের অত্যাচারের ফলে আর ইউরোপে এত কিছু করে এসছেন, তো খুব অসম্ভব জনপ্রিয়তা। তো সেই সময় তাকে রাষ্ট্রপতি কোনো রকমে এই একটা বছর চালাতে হবে, করে দিই। হি ইজ নট ভেরি ডিপেন্ডেবল, যে কিন্তু ও ছাড়া এবছরের জন্য কেউ লোক নেই, ফলে রাষ্ট্রপতি করতে হচ্ছে। সুভাষচন্দ্র রাষ্ট্রপতি পদ গ্রহণ করার আগে একবার ইউরোপে আর একবার শরীর ঠিক করার জন্য ঘুরে এলেন, যে সময়টা বসে উনি অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম লিখেছিলেন। সেই পরে যখন ফিরলেন দেশে, তখন গান্ধীজি তাকে ওয়েলকাম মেসেজ পাঠালেন, যে ওয়েলকাম হোম, যে আশা করি জওহরলালের ক্রাউন ম্যান্টল মানে পোশাক, রাজপোশাক তুমি বইতে সক্ষম হবে। মানে এই রাষ্ট্রপতির পদটা, এই সব জিনিস, এটা জওহরলালের, তোমাকে দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে, সাময়িকভাবে, আশা করি তুমি এটাকে ক্যারি করতে পারবে। ভেরি ক্লিয়ার ইন হিজ মেসেজিং। তারপরে হার, প্রত্যক্ষ হার নির্বাচনে। মানে এইটা মানে একটা অ্যাজ অ্যান অ্যাসাইড বলে রাখি, আমার কথাটা কোটটা খুব অ্যাপ্ট বলে মনে হয়েছিল, এবং সেই জন্যে এটা উল্লেখ করছি, যে কারণটা হিসেবে করতে পারি, দেখাতে পারি, যে তুমি যে প্রশ্ন করলে যে কেন। তো আমার ঠাকুরদাদা ফরওয়ার্ড ব্লকের এমপি ছিলেন বর্ধমান থেকে। তো একবার ডিবেট হচ্ছিল আন্দামান নিকোবরকে রিনেমিং করা নিয়ে। তো উনি খুব চেপে ধরেছিলেন, তথ্য দিয়ে, ফ্যাক্টস, ইনফরমেশন দিয়ে খুব ভালো আর্গিউ করতেন, তো চেপে ধরেছিলেন। তো তা সত্ত্বেও সরকার রাজি হয়নি। তো আমার ঠাকুরদাদা তখন ডিবেট শেষ করার সময় একটা সেন্টেন্স বলেছিলেন, যে আই ক্যান সি দ্যাট ইউ হ্যাভ নট ফরগটেন ত্রিপুরী ইয়েট। উনি ভাষণটা দিচ্ছিলেন 59 সালে, মানে ত্রিপুরীর 20 বছর পরে। তো পণ্ডিতজি তখনও প্রধানমন্ত্রী, পণ্ডিতজি সংসদে রয়েছেন, তো ওনাকে সামনে বলে, আই ক্যান সি দ্যাট ইউ স্টিল হ্যাভ নট বিন এবল টু ফরগেট ত্রিপুরী। ত্রিপুরী মানে যেখানে পুনর্নির্বাচনে গান্ধীজিকে পরাজিত করেছিলেন সুভাষচন্দ্র। তো এই সুভাষচন্দ্র যে জায়গায় এসে পৌঁছেছিলেন, হি ওয়াজ আ ডাইরেক্ট চ্যালেঞ্জ, ইন্ডিপেন্ডেন্ট, যিনি গান্ধীর কথায় উঠবোস করবেন না, নেহরুর কথায় উঠবোস করবেন না, বা গান্ধী আর হাইকমান্ডের
কথায় উঠবোস করবেন না, তার নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে, নিজস্ব রাজনীতি রয়েছে, নিজস্ব সংগঠন রয়েছে এবং নিজস্ব এত জনপ্রিয়তা রয়েছে যে হি ক্যান ক্রিয়েট অ্যান অল্টারনেটিভ। ঠিক, একদমই। এই পর্যায়ে ওই পর্যায়ের নেতা তখন দেশে আর কেউ নেই, একমাত্র সুভাষচন্দ্র। বিরোধিতা গান্ধীজির হয়তো অনেকেই করেছেন, বিরোধিতা কংগ্রেসের হয়তো অনেকেই করেছে, কিন্তু ওই উচ্চ পর্যায়ে দেশে নেতৃত্বের পর্যায়ে পৌঁছে যাওয়া আর কেউ নেই তখন, সুভাষ একমাত্র মুখ। এইটা একটা থ্রেট। এবং যেটা আস্তে আস্তে হয়ে দাঁড়ালো যে সুভাষচন্দ্র দেশের বাইরে চলে যাওয়া, অ্যাক্সিস পাওয়ারগুলোর সঙ্গে সমঝোতা করে ভারতের জন্য সশস্ত্র অভিযান, যেটা গান্ধীবাদীর দুঃস্বপ্ন। একদম, আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে গান্ধীজির তো আরো একটা বড় প্রবলেম হলো হিংসার হ্যাঁ জায়গা। হ্যাঁ, তো হিংসার পথ কিন্তু সুভাষ, মানে আমি এটাকে হিংসার পথ বলতে চাই না, এটা সশস্ত্র আন্দোলন, রাইট, একদম একটা পথ। ঠিক, মানে উনি লোককে দেখলেই ছুরি মেরে দিতে চাইতেন তা তো একেবারেই নয়, গুন্ডা ছিলেন না উনি, মানে একটা সশস্ত্র বিপ্লবের কথা চিন্তা করেছিলেন। কিন্তু তার আগে যেটা চেয়েছিলেন, যার জন্য গান্ধীজিকে বারবার উনি অনুরোধ করেছিলেন যে বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছে, যে আমাদের সময় এসে গেছে, ইংল্যান্ড বিপাকে পড়েছে, এইটাই আমাদের সময়ে একটা পাবলিক মুভমেন্ট করে ইংল্যান্ডকে এখান থেকে ইংরেজদের এখান থেকে তাড়ানো। গান্ধীজি রাজি হলেন না। সুভাষচন্দ্র যখন এই মাস আপরাইজিংটা তৈরি করার চেষ্টা করে দেশে পুরো চষে বেড়াচ্ছেন, ঝড়ের মতো ঘুরে বেড়াচ্ছেন, একটা শহর থেকে আরেকটা শহর, দেশের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত, সেখানে গান্ধীজি দিল্লিতে গিয়ে ভাইসরয়ের সামনে গিয়ে কান্নাকাটি করছেন যে তোমরা কত বিপদে পড়েছ, আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না যে ওয়েস্টমিনিস্টারের ওপরে বম ফেলে সেটা ধ্বংস হয়ে যাবে, ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ডকুমেন্টেড, আমি কোনো যাত্রা কাহিনীর গল্প বলছি না বা নিজের সৃষ্ট কথা বলছি না, এগুলো সব ডকুমেন্টেড, অ্যাভেলেবল ফ্রম দ্য রেকর্ডস, যে টিয়ার্স রোলিং ডাউন হিজ চিকস, এগুলো আছে। তো এই মানসিকতার পার্থক্য, সেটা করতে না পেরে সুভাষচন্দ্র যখন দেখলেন যে দেশের ভেতর থেকে হচ্ছে না এবং পুরো গান্ধিয়ান ব্লকটা ওনার বিরোধিতা করছে এবং ওনাকে কংগ্রেস থেকে বিতাড়িত পর্যন্ত করে দেওয়া হলো, তখন উনি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবার গিয়ে সেটা হাতে কলমে যেগুলো করে দেখালেন, তার কথা এতদিন শুধু মৌখিকভাবে এনারা আলোচনাই করতেন। হোয়াট ওয়াজ দ্য অ্যাসপিরেশন ফর দিস পিপল, যে আমরা এইটা করে দেবো, ওইটা করে দেবো, ওইটা, সুভাষচন্দ্র গিয়ে সেটা হাতে কলমে বাইরে গিয়ে করে দেখিয়ে দিলেন দুটো মহাদেশে। এরকম উদাহরণ দেশে পৃথিবীতে আর কোথাও নেই যে একজন রাষ্ট্রনেতা দুটো মহাদেশ জুড়ে একটা সরকার তৈরি করছেন, সৈন্যদল তৈরি করছেন, দ্বিতীয় সেখানে কাজের কাজ হচ্ছে না দেখে আর একটা মহাদেশে চলে গেলেন, সেখানে গিয়ে একইভাবে সরকার বানালেন, সৈন্যদল বানালেন, আক্রমণ করলেন, যুদ্ধ হলো, ভারতের জন্য টেরিটরি অ্যাকোয়ার করলেন, লিবারেটেড, যে আন্দামান প্রথম ভারতীয় টেরিটরি হলো, ওনার সৈন্যবাহিনী ঢুকে পড়লো তোমার মণিপুরে, ইম্ফল, ময়রাং, কোহিমা, এখানে যুদ্ধক্ষেত্র হলো, আইনে ঢুকে পড়লো। এর যে ইম্পর্টেন্স সেটা বোঝা গেল যখন আইএনের কথা দেশের লোক জানতে পারলো, কারণ সব তো সেন্সরশিপে ছিল, সুভাষচন্দ্র কী করছেন দেশ ছাড়ার পর কেউ কিছু জানতো না। একদমই, যখন জানতে পারলো গোটা দেশ একদম মানে স্পন্টেনিয়াসলি ভলক্যানোর মতো ফেটে পড়লো। সেই যে মুভমেন্ট শুরু হলো, তার ফলে ইংরেজদের পালাতে হলো। হ্যাঁ, মানে এই একটা জিনিস আমি খুবই জানতে চাই, সেটা হলো এই যে সুভাষচন্দ্র বোসের যে ইনস্ট্রুমেন্টাল একটা রোল টুয়ার্ডস দিস, যে ব্রিটিশরা চলে যাওয়ার জন্য, সেটাকে না আমি সামহাও যত কিছু আমরা ছোটোবেলা থেকে যখনই পড়েছি, পরে আমার ইন্টারেস্ট হয়েছে, আমি জানতে চেয়েছি, তখন আমি বুঝতে পেরেছি আচ্ছা এই রোলটা নিয়ে কথা বলা হয় না, বরঞ্চ বারবার একটা জিনিস করা হয়, সেটা হলো মহাত্মা গান্ধীর জন্য ভারত স্বাধীন হয়েছে, এই কথাটা বারবার বলা হয়। তো সেখানে একটা তো ডিরেক্ট কনফ্লিক্টের জায়গাও আছে, কনফ্লিক্টের মানে গান্ধীবাদী বনাম মানে নেতাজিবাদী যদি বলতে পারি আমরা, কোট আনকোট। কিন্তু এটা কেন হবে, মানে আমার প্রশ্নটা হলো এটা কেন হবে যে দুটো মানুষই যদি গান্ধীজির ধরুন কোনো মানে কি বলবো ইনপুট থেকে থাকে টুয়ার্ডস দিস মানে স্বরাজ বা স্বাধীনতা পাওয়ার জন্য, সেইটাকে এত বেশি গ্লোরিফাই করা হওয়া, আর সুভাষচন্দ্র বোসের যে ভূমিকাটা এইটা নিয়ে কথা না হওয়া আজ অবধি, আমি বলছি আজ অবধি, এই যে 2025-এর আমরা কত তারিখ আজকে, 27শে জানুয়ারি, মানে কয়েকদিন আগে 23শে জানুয়ারি গেল, আজ অবধি কেন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি না, বা আমরা অত বেশি আলোচনা কেন হচ্ছে না?
এটা দুটো ফেজে দেখতে হবে। এক হচ্ছে যে এখন যে কথা হচ্ছে না তা নয়, এখনই কথা হচ্ছে। হচ্ছে, কিন্তু আরো বেশি হওয়া উচিত না? তোমার এটা মনে হচ্ছে, হ্যাঁ আরও বেশি তো হওয়া উচিত, কিন্তু কথা হচ্ছে না যে এটা তোমার মনে হচ্ছে, তার কারণ সবচেয়ে দুর্ভাগ্য, এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে এই আলোচনাটা পশ্চিমবাংলায় হচ্ছে না। যে একজন বাঙালি জননেতা, রাষ্ট্রনেতা, যিনি বাংলার, তিনি যে স্বাধীনতার প্রধান কারণ, সেটা বাঙালিরা বুক চাপড়ে উঠে দাঁড়িয়ে বলতে পারছে না। অদ্ভুত একটা হেজিটেশন রয়েছে, অদ্ভুত একটা হীনমন্যতা কাজ করছে সেখানে, যে এই ইকুয়েট করা, ব্যালেন্সিং করার কাজটা, নেতাজির কথা বলতে হলেই গান্ধীজির কথা বলতে হবে, বা অতিরিক্ত গান্ধী ভক্তি দেখালে কোনো ক্ষতি নেই, কিন্তু সুভাষচন্দ্র নিয়ে খুব একটা বাড়াবাড়ি করা যাবে না। একটা মানে সংকুচিত মনোভাব কাজ করে বাঙালিদের ইন্টেলেকচুয়ালদের মধ্যে, যাদের ভয়েস আছে, আমি তাদের কথা বলছি, যাদের যাদের কথা অ্যাম্পলিফাইড হয় সোসাইটিতে, যারা খবরের কাগজে লেখেন, যারা টিভি চ্যানেলে ডিবেটে আসেন, যারা এই এক্সিবিশন করেন, শিল্প চর্চা করেন, সিনেমা বানান, থিয়েটার করেন, যেখানে সিনেমা থিয়েটার তৈরি হয়, বাবার নাম গান্ধীজি। তো এইসব নিয়ে গান্ধীজি কত ভালো ছিলেন, যে স্কাল্পচার হচ্ছে, ক্যালেন্ডার বেরোচ্ছে। আর শুধু দেশে না, বিদেশেও বিভিন্ন জায়গায় সেখানে গান্ধী মেমোরিয়াল হল, গান্ধীর স্ট্যাচু, মানে আমি বলছি, মানে এমন এমন দেশে যেগুলো জাস্ট এক্সপেক্টই করা যায় না, এরকম এরকম দেশেও গান্ধীজি সম্পর্কে বিভিন্ন জিনিস আছে, বাট নেতাজি সুভাষচন্দ্র বোস না, সম্পর্কে সেটা খোঁজ নিয়ে দেখো, বিভিন্ন দেশে যেখানে হচ্ছে ওগুলো স্পন্সার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গান্ধীজি ব্র্যান্ড তৈরি করার জন্য যে খরচা হয়, যে অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার, যেমনি শতবার্ষিকী বা 125 বছর এইগুলোর জন্য যত খরচা হয়, গান্ধীজির 125 বছর আর সুভাষচন্দ্রের 125 বছরের যে ইয়েটা হয়েছিল, সরকার কমিটি বানিয়েছিল, তার দুটো তো বাজেট হয়েছিল। তো গান্ধীজির জন্য বোধহয় বাজেট অ্যালোকেটেড হয়েছিল বোধহয় 100 কোটি টাকার ওপরে। সেখানে সুভাষচন্দ্রের জন্য যে কমিটি হয়েছিল, সেখানে বাজেট অ্যালোকেটেড হয়েছিল রাফলি অ্যারাউন্ড বোধহয় প্রথমে 5 কোটি ছিল, সেটাকে বাড়িয়ে বোধহয় 10-15 কোটি করা হয়েছিল। তো এটা গভর্নমেন্টের একটা অ্যাটিটিউডে যেটা হয়ে আসছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে গান্ধীজির জন্য, অহিংসার জন্য চরকা কেটে স্বাধীনতা এসছে, এটা বলার কারণ হচ্ছে গান্ধীজি গেভ দ্য ব্রিটিশ অ্যান অনারেবল এক্সিট। তখন দুটো রাস্তা খোলা ছিল, 1946-এ দুটো রাস্তা খোলা ছিল, সবারই কাছে পরিষ্কার। এক, যে ইংরেজদের অবস্থা খুব খারাপ, বিশ্বযুদ্ধের পর ইকোনমির অবস্থা খুব খারাপ, ভারতকে স্বাধীনতা না দেওয়ার ব্যাপারে আমেরিকাও চাপ দিচ্ছে, ইন্টারন্যাশনাল প্রেশার আছে। এবার কি হলো, এই আইএনএ ট্রায়ালের বিরুদ্ধে যে বিপ্লবটা শুরু হলো, বিদ্রোহ শুরু হলো গোটা দেশ জুড়ে। প্রথমে হলো তোমার ছাত্র আন্দোলন, কত ছাত্র মারা গেল কলকাতার বুকে আন্দোলন করতে গিয়ে, কিন্তু সেই আমরা কলকাতার গল্পটা বড় করে জানি, কিন্তু গোটা দেশে হচ্ছে তখন, মানে লাহোর বলো বা তোমার সাউথের সিটিগুলো বলো, গোটা দেশে হচ্ছে এটা, আইনে সোলজারদের ট্রায়ালের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এইটা এরপরে ছড়ালো ইনস্টিটিউশনগুলি, সরকারি ইনস্টিটিউশনগুলোতে। প্রথম বিদ্রোহটা হলো রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সে। সেটা মিটতে না মিটতেই প্রায় বোম ফাটার মতো যেটা হলো, যার ইম্প্যাক্টটা ওরা ব্রিটিশরা করতে পারেনি, হজম করতে পারেনি, সেটা হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যে বিদ্রোহটা শুরু হলো। সেই যে গোটা সি কোস্ট জুড়ে, মানে তোমার মিডল ইস্টের সি কোস্টে যত কটা ইন্ডিয়ান নেভির সেন্টার ছিল, সেখান থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া পর্যন্ত পুরো কোস্ট জুড়ে, এদিকে ইস্ট কোস্টে কয়েকটা সেন্টারে যে বিদ্রোহটা শুরু হলো, প্রথম শুরু হলো বোম্বে থেকে ছড়িয়ে পড়লো, খবর যেই চলালো একটার পর একটা সেন্টারে বিদ্রোহ শুরু হলো। এইটা যে মারাত্মক ইম্প্যাক্ট হয়েছিল তখন। আর এই গোটা জিনিসটার প্রতি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি আমি যেটাকে বলি, সেটা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, সেখানে বেশিরভাগই তো সব ভারতীয়, শুধু কমান্ডিং পজিশনে ইংরেজরা রয়েছে। সেই ভারতীয় সৈনিকরা এমনভাবে সিম্প্যাথেটিক হয়ে পড়লো আইএনের ব্যাপারে যে এদের ভয় ধরে গেল, যে আজকে যদি কনফ্লিক্ট শুরু হয়, অ্যাকচুয়াল ফাইটিং শুরু হয় ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে, হিন্দু এবং মুসলিমদের মধ্যে, নানা ধরনের ওরা কম্বিনেশন করে দেখলো যে কনফ্লিক্ট যদি শুরু হয়, আমরা ভারতীয় সৈনিকদের সাহায্যটা পাবো না।
যেটা 1857-তে হ্যাঁ শুরু হয়েছিল, জাস্ট ওটাকে মানে চেপে গেছিল, এবং তারপর থেকে কিন্তু সব সময় ব্রিটিশ গভর্নমেন্ট ভয় পেয়ে গেছে মিউটিনির ব্যাপারে। মিউটিনির ব্যাপারে। হ্যাঁ, তো এই কিন্তু ভারতকে চেপে ধরে রাখার মূল অস্ত্রটা হচ্ছে সৈন্যবাহিনী। একদম। তো এখানে এই 46-45 থেকে ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টে দেখতে পাচ্ছি যে ওরা ভয় পাচ্ছে আর একটা 1857 সিচুয়েশন তৈরি ঠিক হয়ে গেছে। ঠিক ঠিক। ভারতীয় সৈনিকরা, ভারতীয় ব্রিটিশ ইন্ডিয়ান সৈনিকরা চাঁদা তুলে সাপোর্ট পাঠাচ্ছে আইএনএ ফ্যামিলিতে। হুম তো ওরা তখন এক্সিট প্ল্যান তৈরি করলো। ওয়াভেল ভাইসরয় তখন, হুম আর্চিবাল্ড ওয়াভেল, হুম ওয়াভেল এক্সিট প্ল্যান বানিয়ে রাখলো যে যদি সিচুয়েশন হয় 3 দিনের মধ্যে কেমন করে ইন্ডিয়াকে ভ্যাকেট করে মূল যারা ব্রিটিশ ফ্যামিলি পরিবার রয়েছে বা সিনিয়র অফিসার রয়েছে তাদের সবাইকে গুটিয়ে এনে কেমন করে 2 দিন থেকে 3 দিনের মধ্যে বেরিয়ে যেতে হবে। এক্সিট প্ল্যান তৈরি। অ্যাজ আ ব্যাকআপ উনি সেনাবাহিনী, অ্যাডিশনাল সেনাবাহিনী চেয়ে পাঠালেন দেশে, ইংল্যান্ডে, যে আমার এরকম অ্যাডিশনাল 2টো রেজিমেন্টই আছে দরকার। কিন্তু সেখানে ওই রেজিমেন্টে কোনো ভারতীয় থাকা চলবে না। তার মানে এটা ব্রিটিশ পরিষ্কার, আর আইরিশ এটা পরিষ্কার যে ভয় পাচ্ছে। হোম কান্ট্রি থেকে পাঠানো হলো না, ওদের কাছে নেই তখন, রিসোর্সেস ডিপ্লিটেড। আর ওদের কি আছে, মানে সবই তো ভারতীয়রা লড়েছে ওদের লড়াইগুলো। তো ভারতীয়রা যদি এগেনস্টে চলে যায় তাহলে ওদের আর কোনো ইয়ে নেই। তখন অ্যাটলি ডিসিশনটা নিলেন। কারণ এটা ভেবে দেখো, ভারতকে যে স্বাধীনতা দেওয়া হবে সেটা তো সেরকমভাবে বলা হয়নি। বলা হয়েছিল যে ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের মূল ফাইনাল এমটা কী ছিল, যে হ্যান্ডিং ওভার পাওয়ার টু দ্য ইন্ডিয়ানস। বাট ফর্ম কী হবে, ডোমিনিয়ন গভর্নমেন্ট। মানে ভারত সবসময় ইংল্যান্ডের রাজা বা রানীর ইয়েতে থাকবে, আওতায় থাকবে, ডোমিনিয়ন গভর্নমেন্ট হবে। এই ঘোষণাটা করা হয়েছে 1919 সাল থেকে। কিন্তু ডোমিনিয়ন কখন দেওয়া হবে, এই যে ট্রান্সফার অফ পাওয়ার যেটার কথা বলা হয় সেটা কখন করা হবে তার কোনো ডেডলাইন কিন্তু কোনো ব্রিটিশ সরকার দেয়নি। যখন যুদ্ধের সময় নেগোশিয়েট করছে, কম্প্রোমাইজ করার জন্য কংগ্রেস যখন নেগোশিয়েট করে যাচ্ছে ইংলিশ সরকারের জন্য, তখন ওরা বলছে আচ্ছা যুদ্ধটা শেষ হলেই আমরা শুরু করবো এটা, যুদ্ধটা শেষ হলেই শুরু করবো। কিন্তু যুদ্ধ শেষ হলো সেপ্টেম্বরে, কংগ্রেসের এআইসিসি সেশন হচ্ছে সবচেয়ে বড়, এটা যুদ্ধের পরে, মানে 6 বছর পরে, যুদ্ধ শুরু হওয়ার 6 বছর তার আগে এআইসিসি লাস্ট হয়েছে, বোধহয় 42-এ হয়েছে। তো 5 বছর 4 বছর পরে আবার হচ্ছে এআইসিসি হচ্ছে বম্বেতে, যে জায়গায় কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, ঠিক সেই জায়গাতেই আবার ওখানে হচ্ছে। সর্দার প্যাটেল উঠে দাঁড়িয়ে হি ইজ ভেরি বিটার, যে এই তো অ্যাটলি গভর্নমেন্ট কয়েকদিন আগে পর্যন্ত বলছিল যে যুদ্ধ শেষ হলেই ভারতকে ট্রান্সফার অফ পাওয়ার করা হবে, স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু কিছুই বলছে না, এটা তো কথাই বলছে না, দে আর নট সিরিয়াস অ্যাট অল। এটা তখন ওদেরও মনে হচ্ছে। তো কিন্তু প্রসেসটা কী চলছে ওখানে, কম্প্রোমাইজের। অল্টারনেটিভ কি, এই যে বিদ্রোহটা শুরু হয়েছে, গোটা দেশে বিদ্রোহ, সেখানে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে ইংরেজদের তৎক্ষণাৎ ভাগানো যায়, একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কিন্তু কার্যক্ষেত্রে কি হলো, রয়্যাল ইন্ডিয়ান নেভির মিউটিনিকে কন্ডেম করা হলো কংগ্রেসের নেতৃত্ব থেকে, এবং বলা হলো তোমরা সারেন্ডার করো, এইভাবে আন্দোলন আমরা বরদাস্ত করব না, আমাদের কথা তো হচ্ছে, ওরা তো বলেছে চলে যাবে, তোমরা কেন লাফালাফি করছো। অথচ এইটাই কিন্তু ইম্প্যাক্ট করেছে, ওদের মধ্যে ভয় তৈরি করেছে যে চলে যেতে হবে। আর এইটাই কংগ্রেসের গোল ছিল বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। রাইট। কিন্তু তখন দেখছে যে ডোমিনিয়নের থ্রু দিয়ে যদি আমাদের হাতে এখনই ক্ষমতাটা চলে আসে তাহলে সেটাই মন্দ কিসের, আমাদের তো ক্ষমতা নিয়ে কথা, যেটা জওয়াহরলাল নেহরু 1962 না 63 একটা ইন্টারভিউতে পরিষ্কার বলে দিয়েছিলেন যে উই ওয়ার টায়ার্ড ওল্ড মেন, আর ওই সময় আমাদের কারোর জেলে যাওয়ার আর কোনো ইচ্ছা ছিল না, ফলে ক্ষমতার প্রয়োজনটা ছিল, তো সেটা পরিষ্কার স্বীকার করেছেন। তো এই যে দুটো রাস্তা ছিল, রাস্তাটা ওনারা কংগ্রেসের নেতৃবৃন্দ তখন ইয়েতে চাইলেন, কম্প্রোমাইজের থ্রু দিয়ে চাইলেন, নেগোসিয়েশন, কম্প্রোমাইজ। আর যে মিউটিনি বিদ্রোহ যেখানে যেখানে যা যা হচ্ছিল, রয়্যাল ইন্ডিয়ান নেভি পর কী সিচুয়েশন হলো, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, রেলওয়েজ, স্টুডেন্ট মুভমেন্ট ক্যান্টনমেন্টে ছড়িয়ে গেল, ভলক্যানিক সিচুয়েশন, দেশ জ্বলছে তখন। তার নেতৃত্ব যদি কেউ দেয়, স্বাধীনতা তখন অটোমেটিক তখনই আসে, কিন্তু সেটা ওনারা চাননি। ফলে নৌবিদ্রোহকে কন্ডেম করে স্টেটমেন্ট দিলেন গান্ধীজি, সঙ্গে সঙ্গে সেটাকে সাপোর্ট করলেন সর্দার প্যাটেল। পণ্ডিত নেহেরু কিন্তু সাপোর্ট করার পক্ষে ছিলেন না, কিন্তু ওনাকে বোঝানো হলো, আর গান্ধী যা বলবেন সেটা ফাইনালি হবে। নিজের ব্যক্তিগত বিরোধিতা থাকলেও সেটাই মেনে নিয়ে সেটাই অফিসিয়াল লাইন নেবেন উনি, তো সেটাই করলেন। তো ফলে কংগ্রেসের
টপ 3 জন নেতা যখন এদের বলছে যে তোমরা স্যারেন্ডার করো, আমরা দেখে নেবো, তোমাদের আমরা ব্যবস্থা করবো, তোমাদের যাতে কোনো শাস্তি না হয়, ব্যাস এইটুকুই। আর এসব ঝামেলা করার দরকার নেই, আমাদের তো আলোচনা চলছে ব্রিটিশ সরকারের সঙ্গে, স্বাধীনতা আসবেই, ফলে এইসব সিচুয়েশন ক্রিয়েট করো না। সো ইট ওয়াজ এ ডেলিবারেট চয়েস মেড। এখানে যদি সুভাষচন্দ্র থাকতেন তাহলে কি হতো? ওই নেতৃত্ব দিতেন সুভাষচন্দ্র, ঠিক। আর এটা এরা জানতো। আর এই যে গোটা জিনিসটা তো ইনফ্লুয়েন্সটা তো সুভাষচন্দ্র এবং আইএনএ, একদমই ইন্সপিরেশন, সোর্স অফ ইন্সপিরেশনটা তো ওইটা। তার মানে নেতৃত্ব তো অলরেডি আছে, মানে একজনের জ্বালানো আগুনই তো ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, কিন্তু সেখানে দাঁড়িয়ে ফিজিক্যালি কন্ট্রোল করা, গাইড করা, নেতৃত্ব দেওয়ার ভ্যালুটা অন্য জিনিস। সেইটার অভাবে এটা খুব তাড়াতাড়ি স্তীমিত হয়ে গেল। তো এরা যে রুটটা চুজ করলো সেটা হচ্ছে কম্প্রোমাইজ নেগোসিয়েশন, গান্ধিয়ান ওয়ে, নন ভায়োলেন্ট। দ্য গান্ধিয়ান লিডারশিপ গেভ দ্য ব্রিটিশ অ্যান অনারেবল এক্সিট। ন্যারেটিভটা কি তৈরি করা হলো যে ব্রিটিশটা তো আদতে তো ভালো লোক, এটা তো খারাপ নয়, আর এরা আবার ডেমোক্রেটিক। সেটা খুব বিশাল ব্যাপার, একটা কোয়ালিফিকেশন নেহরুর কাছে, যে এরা ডেমোক্রেটিক। তো উনি ওই ক্যাচ ফ্রেজগুলো খুব ভালোবাসতেন, যে সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, সোশ্যালিস্ট, কমিউনিস্ট, ডেমোক্রেটিক, ফ্যাসিস্ট, এইসব। তো বাকিগুলো তো সব ফ্যাসিস্ট, এরা ডেমোক্রেটিক, ফলে এরা অটোমেটিক্যালি ভালো লোক। কী হয়েছে, আমাদের 250 বছর ধরে কয়েক হাজার লোক, কয়েক লাখ লোক মেরেছে, তো তাতে কী হয়েছে? তো বেঙ্গল ফ্যামিন যেটা হলো, প্রায় 4-5 মিলিয়ন মারা গেল, একদম সেটা নিয়ে কোনো পাবলিক ডিবেট হলো না। মানে কয়েকটা আর্টিকেল হলো খবরের কাগজে, কয়েকটা গরম গরম স্টেটমেন্ট হলো, কিন্তু যেই ডোমিনিয়ন স্ট্যাটাসের হাওয়াটা আসতে শুরু করলো, সব বন্ধ। যে চার্চিলের জন্য এত লক্ষ লক্ষ লোক রাস্তায় না খেতে পেয়ে মারা গেল, সেটা সবাই দেখলো। আজকে সবাই হলোকস্টের কথা বলা উচিত এবং বলে, কিন্তু বেঙ্গল ফেমিন নিয়ে কেউ কোনো আলোচনা করে না। তাদের বাঙালির কনসেন্স প্রিক করে না বেঙ্গল ফ্যামিন, তাদের কনসেন্স প্রিক করে হলোকস্ট, যার সঙ্গে বাঙালিদের কোনো সম্পর্ক নেই। আমাদের নিজেদের লোকেদের মেরে দিয়ে গেল, সেখানে কিন্তু বাঙালি ইন্টেলেকচুয়ালদের কোনো ইয়ে লাগে না। তখন চার্চিল নেহরুর বন্ধু হয়ে গেলেন। যে লোকটা গতকাল অবধি বিটারেস্ট এনিমি ছিল, ক্ষমতার প্রভাবে তারা বন্ধু হয়ে গেলেন। ফলে চার্চিল মারা যাওয়ার পর ভারতীয় পতাকা হাফ মাস্টে করা হলো শ্রদ্ধা দেখানোর জন্য। গান্ধীজি তখন ট্রান্সফার অফ পাওয়ারের কথা হচ্ছে, ভারতীয় পতাকায় কোণে ইউনিয়ন জ্যাক দিতে রাজি এবং দেওয়া উচিত, সেটা তার বক্তব্য। যে ওরা তো খারাপ লোক নয়, আমাদের শত্রু নয়, দে আর ফ্রেন্ডস, আমাদের সবাইকে অ্যাকোমোডেট করা উচিত, তো ভারতীয় পতাকায় ইউনিয়ন জ্যাক কেন থাকবে না? দ্যাট ওয়াজ হিজ আর্গুমেন্ট। তো এই যে ন্যারেটিভটা তৈরি হলো, এই যে মেন্টালিটি, এটা সুভাষচন্দ্রের পোলার অপোজিট। তারপরেও যখন স্বাধীনতা অ্যাকচুয়ালি মানে শুরু হলো, মানে ইয়ে থেকে জুলাই সম্ভবত মে বোধহয়, মেতে বোধহয় মাউন্টব্যাটেন যখন এলেন, হ্যাঁ, ওই ফেব্রুয়ারি মার্চে এলেন, তারপর থেকে যে চললো, নেহেরু তো তখন তো একেবারে মানে বন্ধু, মানে সেটা অন্য লেভেলেরই বন্ধুত্ব হয়ে গেছে। এবং এইটা তো ঠিকই একদম পোলার অপোজিট। তো এই পোলার অপোজিটটা হলো, কিন্তু এবার যেটা হলো যে এই যে অনারেবল এক্সিটটা দেওয়া হলো থ্রু নেগোসিয়েশন অ্যান্ড কম্প্রোমাইজ, এটার সঙ্গে ব্রিটিশদের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হলো, এখান থেকে ন্যারেটিভটা তৈরি হলো যে এই তো আমরা গান্ধীজির রাস্তায় স্বাধীনতা এনেছি। এবং সেটা প্রথমবার ঘোষণা করে দিলেন পণ্ডিত নেহরু অ্যাজ প্রাইম মিনিস্টার, যখন প্রথমবার ভাষণ দিলেন রেড ফোর্ট র্যাম্পার্ট থেকে যখন প্রথমবার ভাষণ দিলেন, তখন ওটা পরিষ্কার করে বলে দিলেন যে আমাদের মানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী আছে, অনেকে প্রাণ দিয়েছেন, সবারই নাম নেওয়া যায় না, কিন্তু মূল ঘটনাটা হচ্ছে আমরা স্বাধীনতা এসেছি গান্ধীজির পথে চলে। তো গান্ধীজির পথে চলে স্বাধীনতা এসেছে। অবশ্য এটুকুও বলতে হবে যে একমাত্র অন্যজন যার নাম করে উনি স্মরণ করেছিলেন, যে উনি আক্ষেপ করেছিলেন যে আমাদের মধ্যে আজকে সুভাষ নেই, যার এখানে থাকা উচিত ছিল, থাকার কথা ছিল, কিন্তু তিনি নেই। তো এটা বলে দিয়েছিলেন, এটা অবশ্যই করেছিলেন, এই ক্রেডিটটা তো দিতে হবে। কিন্তু উনি কৃতিত্বটা দিলেন যে গান্ধীর পথে চলে স্বাধীনতা এসছে, দিস স্টার্টেড দ্য হিস্টোরিক্যাল ডিস্টরশন। এই যে ন্যারেটিভটা শুরু হলো, একদম এবার এটা গভর্নমেন্ট স্পন্সরশিপে বাড়তে লাগলো, এটা মানে সে বেলুনের মতো বাড়তে লাগলো। ফলে এর যে বেনিফিট, যে ইংরেজরা তো আমাদের বন্ধু লোক, মানে ওরা বুঝলো যে এবার আর থাকা যাচ্ছে না, আমরা বললাম ভাই তোমরা যাও এবার, ওরা বললো হ্যাঁ ভাই, মানে অনেক দিন হয়ে গেছে, উই হ্যাভ ওভারস্টেড, লেটস গো, সব হ্যান্ডশেক করে চলে গেল, মানে খুব ভালো। তো তারপরে স্বাধীনতা হলো, ট্রান্সফার অফ পাওয়ার হলো, ক্ষমতা আমাদের হাতে এলো, আমাদের গভর্নর জেনারেল ভাইসরয় ইংরেজি রয়ে গেলেন, ব্রিটিশ রয়ে গেলেন, মাউন্টব্যাটেন ফার্স্ট গভর্নর জেনারেল। 1956-58 অবধি আমাদের প্রথমে হলো আর্মড ফোর্সেস চিফ ব্রিটিশ, 48 অবধি এয়ার ফোর্সেস চিফ
55 অবধি, নেভি চিফ 58 অবধি। তো এরাই থাকলো, এরাই আমাদের শেখাবে, তো এরাই তো বস, এরাই জানে, আমরা তো কিছু জানি না। তো এরা থাকবে, এরা শেখাবে, এই 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 চললো। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস 50-এর দশক অবধি ইংরেজ। ঠিক। তো এই যে সিস্টেমটা চললো, গভর্নর, অনেক কটা স্টেট প্রভিন্সের গভর্নর ব্রিটিশ রয়ে গেল। তো এই যে একটা সুন্দর আবহাওয়া তৈরি করা হলো, কর্ডিয়ালিটি, অ্যাটমসফিয়ার অফ কর্ডিয়ালিটি, আমরা বন্ধু, তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা বন্ধু, আমরা পাস্ট ভুলে যাব, সেই অনারেবল এক্সিটটা দিল সুভাষচন্দ্রকে খাড়া করলে, দ্যাট ইজ এক্স্যাক্টলি অপোজিট। এটা সম্ভব হবে না। এবং এই গান্ধী ব্র্যান্ডকে প্রমোট করা শুরু হলো সরকারিভাবে, কোটি কোটি টাকা খরচা করে গান্ধী ব্র্যান্ড। আর এই ভারত মানে গান্ধীর দেশ, অহিংসার দেশ, শান্তির দেশ, সত্যের দেশ, গান্ধীর দেশ, এই স্টোরিটাকে ক্রিয়েট করা হলো। এখানে সুভাষচন্দ্র খুব ইনকনভিনিয়েন্ট, ফলে সুভাষচন্দ্রের যে জীবনীটা আমি লিখেছি ওটার আমি সাবটাইটেলই এটা দিয়েছি, বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট। সুভাষচন্দ্র খুব ইনকনভিনিয়েন্ট সবারই কাছে। এই সুভাষচন্দ্রকে মার্জিনালাইজ করাটাই সেফ রুট। এই মার্জিনালাইজ করো, মৃত্যু তদন্ত নিয়ে সত্যি বলে দিলে আবার সেটা পুরো জিনিসটাকে খুলতে হবে, পুরোটা গোড়া থেকে চলে আসবে। রাইট, একদমই ঠিক, বুঝতে পেরেছি। আরেকটা ব্যাপার আছে, সেটা একজন নেতা, সে বিদেশে, সে এই দেশে না থেকে বাইরে গিয়ে ওরকম তাবর মানে বিদেশের লোকজনকে জাস্ট, মানে তার ক্যারিজমাটা কোন লেভেলে থাকলে সেটা করে উঠতে পারে, অকল্পনীয়। মানে একটা আলাদা ফোর্স তৈরি করা ওইখানে দাঁড়িয়ে, না ইট ইজ আনবিলিভেবল। মানে আমার মাথাতেই আছে না যে হাউ বিগ হি ওয়াজ। সেটা একটা হচ্ছে, দেখো, একজনের ব্যক্তিত্বে কিছু জিনিস থাকে, সেগুলো হচ্ছে ঈশ্বর প্রদত্ত। তো তার ন্যাচারাল ক্যারিজমা, তার যে দূরদৃষ্টি, চিন্তাভাবনার শক্তি, এগুলো ঈশ্বর প্রদত্ত। কিন্তু তার সঙ্গে কিছু কোয়ালিটি উনি নিজে কাল্টিভেট করেছেন, যেটা ওনার ক্যারেক্টারিস্টিক, যেটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই এক্সাম্পলটা আমি দিই যখন আমি ছাত্রদের সঙ্গে বিশেষ করে কথা বলি, যেটা আমাদের নজর এড়িয়ে যায় খুব চট করে, কারণ আমরা ওই লাইনে ভাবি না। সুভাষচন্দ্রের দুটো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। একটা হচ্ছে দ্য এবিলিটি টু রিইনভেন্ট হিমসেলফ অ্যাট এভরি স্টেপ। ইনোভেট করা, রিইনভেন্ট করছেন, সেটা জরুরি, কেন আমি এক্ষুনি বলছি। দ্বিতীয় কোয়ালিটি ছিল প্ল্যানিং। একটা লং টার্ম প্ল্যানিং করে রাখবেন, এবং সেখানে একটা প্ল্যান না, প্ল্যান এ ফেল করলে ব্যাকআপ প্ল্যান বি, প্ল্যান বি ফেল করলে ব্যাকআপ প্ল্যান সি। তুমি প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন, এই যে প্ল্যানিং আর প্রিপারেশন, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। এটা আমাদের চোখে পড়ে না, কারণ আমরা ওইভাবে ভাবনা চিন্তা করি না, বা ওনার চরিত্রটাকে, জীবনীটাকে আমরা ওইভাবে দেখি না। এই যে রিইনভেনশনটা, সুভাষচন্দ্র মহাপুরুষ ছিলেন, ভগবান বানিয়ে, ছবি লাগিয়ে, একটা বাস লাগিয়ে, আমরা ওই আজকের দিনে তো ওটা নেতাজি পুজো হয়ে গেছে, 23 থেকে 26 জানুয়ারি নেতা পুজো হয়, তারপর আমরা ওই মাথা ঘামাই না। ওটা জীবন, মহাপুরুষের দিকটা আমরা সবাই দেখি, কিন্তু কী লেভেলে স্ট্রাগল করতে হয়েছে সেটা আমরা দেখি না। 1911-12 সালে কলকাতায় আসছেন কটক ছেড়ে। কলকাতা তখন সবচেয়ে বড় শহর, এসে সব কিছু দেখছে, মানে like a kid, obviously he was a kid, and like a kid he is wondering and curious about everything, কিছু দেখছেন, করছেন। ঢুকে গেলেন ছাত্র জীবনের, অ্যাক্টিভ, ডিবেটিং, প্রেসিডেন্সিতে ম্যাগাজিন সম্পাদক, এইসব করছেন, ছাত্র মুভমেন্টের সঙ্গে জড়িয়ে পড়ছেন। 1914 সালে ওনাকে রাস্টিকেট হতে হচ্ছে। ছাত্র জীবন শেষ। ওনার যে স্বপ্ন ছিল যে উচ্চশিক্ষা লাভ করবো, এই করবো, ছাত্র জীবন শেষ, রাস্টিকেটেড হয়ে গেলেন। সাসপেনশন নয়, কিছু না, রাস্টিকেটেড। এবং সেই নির্দেশের বিরুদ্ধে গিয়ে অন্য কেউ তাকে অ্যাডমিশন দেবে না, ফলে অন্য কোনো কলেজে চলে যাবেন, সে আর উপায় নেই। বাইরে বসে রইলেন দীর্ঘ সময়। কী করলেন? ফিরে গেলেন কটকে গিয়ে তখন কলেরা মড়ক চলছে, রোগীদের সেবা শুশ্রূষা করছেন বন্ধুদের নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরোয়া নেই কিছু হয়ে গেলে করলে, সেটা করতে তারপরে কিছু সময় যাওয়ার পর আবার কলকাতায় এলেন চেষ্টা করতে আশুতোষ মুখার্জির সাহায্যে আবার পেলেন স্কটিশে, ঢুকলেন, পড়লেন, ই টপড ইট অ্যাগেন, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যেখানে যান টপার। মিলিটারি ট্রেনিং নেবার
স্বাদ হলো, কিন্তু পুয়ার আইসাইট, হলো না অ্যাডমিশন। ইউনিভার্সিটি কোর গিয়ে অ্যাডমিশন নিলেন, সেখানে ট্রেনিং পেলেন, নট ফুল স্কেল কিন্তু যথেষ্ট, গেভ হিম গুড আইডিয়া অ্যান্ড অল। এবার ইংল্যান্ডে যাবার শখ হলো যে উচ্চশিক্ষার জন্য আমি যাব, গিয়ে পড়াশোনা করব, নতুন জিনিসগুলো শিখে, এডুকেশন হ্যান ত্যান এসব শিখে দেশে ফিরে করবো, আমি এডুকেশন লাইনে যাব। বাবা শর্ত জুড়ে দিলেন যে বিদেশে যেতে গেলে আইসিএসে বসতে হবে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস করতে হবে। ঠিক আছে, মেনে নিলেন। ইংল্যান্ডে পৌঁছে দেখলেন যে সেই বছরের আইসিএসের জন্য খুব দেরি হয়ে গেছে। মানে লোকে বছরের পর বছর প্রিপারেশন নেয়, উনি যে সময় পৌঁছলেন তখন আর 8 মাস বাকি। তো সেখানে তাকে কোর্সের জন্য পড়াশোনা করতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে, আর সিভিল সার্ভিসের জন্য 8 মাস বাকি, তার জন্য প্রিপারেশন নিতে হবে। মানে ইম্পসিবল টাস্ক। কিন্তু যেভাবে উনি ফোকাস করতে শুরু করলেন, ওই 8 মাস ওয়াজ মোর দ্যান এনাফ। 4th পজিশন সিকিউর করলেন সিভিল সার্ভিসে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হলে এটা মানে অন্য লেভেলের ব্রিলিয়ান্স আর কি। সেটা 4th থেকে ওপরে হতে পারে, 3rd হতে পারতো, 2nd হতে পারতো, কেন হয়নি জানো তো? সংস্কৃত পেপার ছিল, তো সেখানে ট্রান্সলেশন হতো, ইংলিশ সংস্কৃত ট্রান্সলেশন হতো। তো ট্রান্সলেশনটা বড় প্যাসেজ, তো উনি ট্রান্সলেশনটা রাফ কপিতে করে দিয়েছিলেন, হয়ে গেছিল। সেটা ফেয়ার কপিতে আর টোকা হয়নি, সুযোগ পাননি, সময় তাহলে তো বোধহয় ফার্স্টই হতেন। কি হতেন ভগবান জানে, তবে 4th থেকে ওপরেই যেতেন, ওপরে যেতেন। তো এইভাবেও নম্বর হারিয়েছে। ঠিক। তো আইসিএস এ পাওয়া মানে সে মানে হেভেন বর্ন সার্ভিস, বিরাট ব্যাপার ওনার ভাষায়, মানে ঐতিহাসিকরা বলে স্টিল ফ্রেম, কিন্তু ওনার ইয়েতে ওই সময় ওই জেনারেশন দেখতে হেভেন বর্ন সার্ভিস, মানে মানে দেবতাদের ক্ষমতা হাতে। মানে নিজের পরিবার তো ছেড়ে দিন, 14 পুরুষ বসে খাবে, সেই ধরনের ইয়ে ব্যাপার। তো সেটাকে ছাড়া কোনো দ্বিধা নেই, খালি বাবাকে করতে হবে, কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা মেজদা শরৎ বোসের সাহায্যে সেটা ইয়ে করে হলো। সব ছেড়ে ছুড়ে চলে এলো দেশে। তো মানে স্যাক্রিফাইসের লেভেলটা দেখতে হবে এখানে, যে জীবনের কি ছেড়ে দিয়ে আমি কোথায় এলাম। মানে স্বর্গীয় একটা জীবন, আরামের জীবন ছেড়ে একদম টোটাল কেওটিক আনসার্টেনটিতে আমি প্রবেশ করছি জেনে শুনে দেশের জন্য। দেশবন্ধুর নেতৃত্বে, দেশবন্ধু ওনার রাজনৈতিক গুরু তখন, শুধু রাজনৈতিক কেন বলবো, দেশবন্ধুর কাছে এত শিখেছেন এবং এত ক্লোজ ছিল, এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আত্মিক সম্পর্ক, মানে আমাদেরই ওভারওয়েলম করতে দেয়, যে করে দেয়, মানে পড়তে গেলেই মানে চোখ ভিজে আছে, এমন একটা সম্পর্ক ছিল। দেশবন্ধু সম্বন্ধে ওনার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব ভালোবাসতেন সুভাষচন্দ্রকে ওই সময়। তো দেশবন্ধু নিজে সুভাষচন্দ্রকে রাইট হ্যান্ড, নিজের লেফট হ্যান্ড বলে কনসিডার করতেন। তো প্রথমবার এই 27 বছর বয়সে 1924 সালে হলেন কলকাতা কর্পোরেশনের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। স্মুথ হয়নি অ্যাপয়েন্টমেন্টটা, স্মুথ হয়নি এই কারণে যে কংগ্রেসের ভেতর থেকেই বিরোধিতা হয় এবং অনেক তিক্ততা সৃষ্টি হয়, ওই ব্যক্তিত্বের লড়াই হয়। যাই হোক, দেশবন্ধু সবাইকে চেপে চুপে সরিয়ে দিয়ে ওনাকে বলেন এই সবচেয়ে যোগ্য এবং একেই নিতে হবে, আমি একেই দেবো। সেটাও একটা বিরক্তিকর, ইরিটেটিং একটা বিটারনেস একটা থেকে, যাই হোক চার্জ নিলেন। চার্জ নিয়ে অসাধারণ কাজ করলেন। মানে কলকাতার যে সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেটা ড্রেনেজ হোক, সুয়েজ হোক, ওয়েস্ট ম্যানেজমেন্ট হোক, রাস্তাঘাট বলো, পাবলিক লাইটিং বলো, গরিবদের ছেলে মেয়েদের জন্য শিক্ষার ব্যাপার বলো, যে বাজারগুলো যেগুলো স্ট্রাকচার, সেগুলোকে কীভাবে লজিস্টিক সাপ্লাই কন্ট্রোল করা যায়, তোমার ধাপার মাঠ কীভাবে ইউটিলাইজ করা যায়, তো এই সব নিয়ে বিশাল, নদীগুলোকে কি, নালাগুলোকে ক্লিন করে কীভাবে কত কি নতুন ইকোনমিক অ্যাক্টিভিটিতে অ্যাড করা যায়, মানে সব দিক থেকে একটা মানে বৈপ্লবিক চিন্তাভাবনা ওটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো যাই হোক, কাজ করতে করতে 6 মাসের মাথায় ওনাকে অ্যারেস্ট করে মান্দালয়ে পাঠিয়ে দেওয়া হলো। মান্দালয়ে যে পাঠানো হলো, তো ওনাকে এটা বলা হলো না যে ওনার অপরাধটা কী, কোনো ট্রায়াল হলো না, কোনো স্টেটমেন্ট নেই, চার্জশিট নেই, কত দিনের জন্য পাঠানো হচ্ছে সেটা বলা হলো না, মানে উনি ফিরবেন কি না, বেঁচে ফিরবেন কি না সেটাও কেউ জানে না। এই অবস্থায় উনি কী, আমরা সাধারণ লোক হলে কী করতো, সাধারণ লোক হলে কি মানে হে ভগবান আমার সঙ্গে কী হচ্ছে, আমি আর নিতে পারছি না, ঠিক ঠিক, মানে সব ছেড়ে ছুড়ে দিয়ে হয় সুইসাইড করবে, কিংবা ছেড়ে ছুড়ে দিয়ে বসে থাকবে ডিপ্রেসড হয়ে, আর ওদিকে যাবে না, মাথা খারাপই। পুরোনো বিপ্লবের মধ্যে অনেকের মধ্যে দেখা গেছে যে মানসিক বিকৃতি চলে এসছে এই ধরনের অত্যাচারের ফলে। উনি কী করলেন, যে 3.5 বছর ওনাকে আটকে রাখা হয়েছিল ওখানে, উনি জানতেন না 3.5 বছরের জন্য থাকবেন, কেউ জানতো না কতদিন থাকবেন, কবে ফিরবেন বা ফিরবেন কি না।
ওই আনসার্টেনটি, একদম সামনে অন্ধকার, তার মধ্যে বসে নিজেকে প্রিপেয়ার করলেন, কঠিন অধ্যবসায়, পড়াশোনা করে যাচ্ছেন, পূজা আর্চা করছেন, তন্ত্র সাধনা করছেন, খেলাধুলা করছেন, ব্যাডমিন্টন খেলছেন, টেনিস খেলছেন, সুইমিং হচ্ছে, শরীর সুস্থ রাখার জন্য, মানে ওই ডিপ্রেসিং পরিবেশে হাসি ঠাট্টা করে নিজেদের মানে সজাগ করে রাখা, বা মানে টু কিপ নিজেকে মোটিভেটেড করে রাখা। বাট আমি যেটা মনে হচ্ছে মানে অ্যাকচুয়ালি খুবই ডিপ্রেসিং মাহল, কিন্তু উনি যা করছেন তার মধ্যে নিজেকে কিন্তু উনি প্রিপেয়ারই করছেন, মানে একদম পজিটিভলি প্রিপেয়ার করছেন, না জেনে যে মানে ওই প্রিপারেশনের কোনো ভবিষ্যৎ আছে কিনা কেউ জানে না। ঠিক ঠিক, দ্যাটস আ লেসন। এই আমি এরপরে তোমাকে 50টা উদাহরণ দিতে পারি, কিন্তু সেটা মানে দেওয়ার প্রয়োজন নেই। বাট পয়েন্ট ইজ যে প্রতিটা জায়গায় এমন একটা জায়গায় পৌঁছে যে মানে ইংরেজিতে ওই জায়গায় কাল্ডেসাক বলে, মানে ব্লাইন্ড অ্যালি, ব্লাইন্ড এন্ড। মানে প্রতিটা জায়গায় মনে হচ্ছে জীবনের এখানেই শেষ, এখানেই ইতি, এরপরে কি আছে জানি না। হি ইজ রিইনভেন্টিং হিমসেলফ। এই যে ক্ষমতা, এটা অসাধারণ ক্ষমতা, এটা প্রচুর কাজে লাগে। প্ল্যানিং, এই যে তুমি বললে যে চলে গেলেন বাইরে, ইমপ্রেস করে দিলেন, পার্সোনালিটি অবশ্যই ইট ম্যাটার্স, কিন্তু ওনারা তো পার্সোনালিটি দেখে ইমপ্রেস হওয়ার যারা, একদম মানে মুসোলিনি, হিটলার, হিমলার, এরা তো পার্সোনালিটি দেখে তোজো ইমপ্রেস হওয়ার লোক নন। ওরা দুনিয়াকে কন্ট্রোল করছে, তখন এই লোকটার ভেতর কি আছে সাবস্ট্যান্স খুঁজবে। তো সুভাষচন্দ্র জার্মানিতে পৌঁছচ্ছে, জার্মানিতে পৌঁছে একজন মিড লেভেল ব্যুরোক্র্যাটের সঙ্গে তার প্রথম সামনাসামনি মুখোমুখি হচ্ছে। হি হ্যাজ গট আ ফিউ মিনিটস টু ইমপ্রেস আপন হিম, যে আমার কাছে যা আছে, এই প্ল্যান আছে, আমি এইটা করব, আমার এই ক্ষমতা আছে, এবং আমি ভবিষ্যতের জন্য আমার এইটা পরিকল্পনা। হি হ্যাজ গট আ ফিউ মিনিটস। তো ওইখান থেকে শুরু করে ফরেন মিনিস্টার রিবেনট্রপ, জার্মানির ফরেন মিনিস্টার রিবেনট্রপ, ইটিং আউট অফ হিজ হ্যান্ডস, মানে ভারতকে বোঝার জন্য, রাজনীতি বোঝার জন্য দুজনে বসে মিটিং হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। হিটলারের যে রাইট হ্যান্ড ম্যান হিমলারের সঙ্গে যে ছবিগুলো দেখবে বসে সুভাষচন্দ্রের, যে সুভাষচন্দ্র বসে ক্যাজুয়াল নর্মাল বডি স্ট্রেট বসে হেসে কথা বলছে, হিমলার ঝুঁকে বসে শুনছে, মানে দ্য বডি ল্যাঙ্গুয়েজ শোজ, যেটা বললাম ইটিং আউট অফ হিজ হ্যান্ডস। তো একটা লোক গিয়ে এটা করছে, মানে তার সে পরিকল্পনা নিয়ে গেছে একটা, যে দিস ইজ মাই ওয়ার্ক প্ল্যান, সেইটা দিয়ে কনভিন্স করেছে। অবশ্যই ওটা কাজ করছে না, একটা প্ল্যান কাজ করছে না, হি ইজ সুইচিং ইমিডিয়েটলি টু আ প্ল্যান বি, কিন্তু সেটাও ইকুয়ালি গুড। তবেই না যখন গেছে জাপানে পৌঁছেছে যে সময়টা প্রথম আইএনএ তৈরি হয়েছিল মোহন সিং আর রাসবিহারী বোস দিয়ে, যেটা তৈরি করা সেটা ভেঙে গেছে, মোহন সিংকে জেলে পুরে দিয়েছে, ঝগড়াঝাটি চলছে, রাসবিহারী চেষ্টা করছে যে কোনোভাবে আবার দাঁড় করানো যায় কিনা। তোজো প্রধানমন্ত্রী জাপানের এত বিরক্ত যে সুভাষচন্দ্রের সঙ্গে দেখাই করতে চাইছে না, যে ভারতীয়রা কাজ করতে পারে না একসঙ্গে, এদের কোনো নেই, মোটিভেশন নেই, ইউনিটি নেই, কিছু নেই, এরা নিজেদের মধ্যে ঝগড়া করে, এদের দিয়ে হবে না। তো অনেক চাপাচাপির পর সুভাষচন্দ্র প্রথমে ওয়ার মিনিস্টার, নেভি মিনিস্টার, এদের ফরেন মিনিস্টারের সঙ্গে দেখা করে আলোচনা করেছিল। তো ওরা ধরলেন তোজোকে যে 8 ঘন্টা সময় দিন, দেখা করুন, কথা বলুন। ওই 8 ঘন্টার সময় হলো, সুভাষচন্দ্র গেলেন, বোধহয় মিটিং ঘন্টা দেড়েক হলো। বাই দ্য এন্ড অফ দ্য মিটিং তোজো হ্যাড সাইন্ড আ ব্ল্যাঙ্ক চেক, যে তোমার যা চাই, নো কন্ডিশনস অ্যাটাচড, উই আর গিভিং ইউ, ইউ উইল গেট ইট ফ্রম আস। শুধু একা কথা দিয়ে ক্ষান্ত হলেন না, একদিন পর ফুল ক্যাবিনেট নিয়ে সুভাষচন্দ্রকে নিয়ে আবার বসলেন টু চক আউট দ্য প্ল্যান। তো দিস ইজ, মানে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। সত্যি, শুধু ব্যক্তিত্ব দিয়ে একটা পয়েন্ট অবধি যাওয়া যায়, কিন্তু কনভিন্স করার জন্য যে প্ল্যানিংটা দরকার, সেটা ভিশন, ফোরসাইট ভিশন, তুমি জানো তুমি কি করতে চাইছো, কেমন ভাবে করতে হবে, ক্লিয়ার প্ল্যান। তো আমাদের ভারতে বসে নেতারা যখন বড় বড় কথা বলে যাচ্ছেন, আদর্শগত বা উঁচু লেভেলের ফিলোসফিক্যাল থিং, কমিউনাল হারমোনি, হ্যান ত্যান এসব বলে যাচ্ছেন যে আমাদের আদর্শ এইটা, ওই আদর্শটাকে ধরে সুভাষচন্দ্র ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিলেন, হাতে কলমে করে দেখিয়ে দিলেন। এইটার একটা জায়গা, এমন একটা দুঃখের জায়গা যে এই লোকটাকে এরপর আমরা যদি স্পেস দিই, ওই সব জায়গা ইলেকশন ক্যাম্পেনে রাম সিং ঠাকুর আইএনএ ব্যান্ড মাস্টার, যিনি, তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল যে নেহরুর সঙ্গে সঙ্গে ঘুরবে এবং আইনের ব্যান্ডে আইনের গান বাজাবে। নেহরু বলছিল পাগল হয়ে গেছো, তার লোকে আমার বিরুদ্ধে পড়তে সবাই তো সুভাষকে চাইবে। সো দ্যাট ইজ দ্য রিজন যে সুভাষকে পুরো জিনিসটা লিঙ্কড, সুভাষচন্দ্রের জীবন, কার্যকলাপ, অন্তর্ধান, রহস্যকে চেপে রাখা, ইটস ওয়ান ফুল পুরোটা একটা। এবং সেটাই অ্যাকচুয়ালি তুমি আপনি থেকে তুমি হয়ে গেল,
তুমি শুরু করলে একটা পয়েন্ট অবধি, আর এই যে অবধি আসা গেল আমার মনে হয় তুমি একটা অনেক লম্বা স্পেকট্রাম কে কভার করে আলটিমেটলি ব্যাপারটা খুব সিম্পল, কিন্তু অত সোজাভাবে এক্সপ্লেনেবল না। মানে একটু এক্সপ্লেন করার জন্য ইউ নিড অনেকগুলো ইভেন্ট পরপর না বুঝলে হ্যাঁ। ব্যাপারটা বোঝা একটু ডিফিকাল্ট। পার্সপেক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্সপেক্টিভ ইজ ভেরি, এটা তুমি খণ্ড খণ্ড শুধু আজকের ঘটনা বা শুধু গতকালকার ঘটনা বা 1970 সালের ঘটনা তা নয়। ঘটনাটা শুরু হয়েছে একদম শুরু থেকে, 1928 সাল থেকে দেখতে হবে তোমাকে। তবে তুমি আজকে এসে বুঝতে পারবে যে যেভাবে এটাকে ভারত সরকার ট্রিট করছে, কেন করছে। আর আজকে মূল বাধা যেটা সবাই প্রশ্ন করে যে এখন তার কংগ্রেস সরকার নেই, কেন এটাকে চালিয়ে যাওয়া হচ্ছে। মূল প্রশ্ন হচ্ছে যে এটা শুধু কংগ্রেস বিজেপি সরকার বলে নয়, একটা ভারত সরকার বলে একটা এনটিটি আছে। ঠিক। সেখানে কংগ্রেস বিজেপি যেই থাকুক, তারা যদি এইটাকে খুলে দেয়, সত্যিটাকে সামনে নিয়ে আসে, গান্ধিয়ান যে ন্যারেটিভটা, যে বাবলটা তৈরি করা হয়েছে, ওই বাবলটা ফেটে একদম যাবে। ক্র্যাশ হবে। হ্যাঁ, এবং সেটা ফেটে গেলে কি হবে কেউ জানে না। কত লোক যে আছে, মানে এটা ক্লাউড বাস যেমনি হয় না, ভাসিয়ে নিয়ে চলে যায়, এটা সেরকম হবে, ভাসিয়ে নিয়ে বেরিয়ে যাবে। এবং সত্যির যে পাওয়ার, সেই পাওয়ার যে কি করতে পারে এটা লোকে সম্পূর্ণভাবে জানেও না বোধহয়, মানে এখন এই মুহূর্তে বোঝা শক্ত। এটা বোঝা শক্ত, কারণ যেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বললে যে ভারত সরকার তো একটা এন্টিটি, এই ভারতের তো একটা ন্যারেটিভ আছে। এই ন্যারেটিভটা চেঞ্জ, আমার ধারণা, এটা আমার বিশ্বাস, এই ন্যারেটিভটা আস্তে 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 কিন্তু, আমি যেমন একটু আগে বললাম যে কথা হচ্ছে না, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি বললে কথা হচ্ছে, দুটোই সত্যি। যে আগে একটুও কথা হচ্ছিল না, বাট ফর ইউ গাইজ, তোমরা যে কাজটা করেছো তাতে কথা বলা শুরু হয়েছে, আরও বেশি হচ্ছে। আই থিঙ্ক এটা মেন স্ট্রিমে আসা উচিত এই মুহূর্তে, এখনো অবধি অল্টারনেটে আছে। অল্টারনেট থেকে অনেকটা মেন স্ট্রিমে ঢুকেছে আমি বলবো। আমরা যখন কাজ শুরু করেছি তখন লোকে আমাদের পাগল বলতো, কনস্পিরেসি থিওরিস্ট বলতো, রাইট, মানে মাথা খারাপ হয়ে গেছে, বাজে বাজে কথা বলছে, এদের কোনো কাজ নেই, এই ধরনের এলিগেশন থাকতো। সে আর যেটা বললাম যে সেই সময় তো ফেসবুক টুইটার তখনও আসেনি। ফেসবুক আসার পর, তো আসার আগে আমরা তখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি অর্কুট, তো অর্কুট মজার ছিল, কিন্তু রিচ খুব কম তখন, লোকজন অত আসেনি। আস্তে 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 ফেসবুকে তো সোশ্যাল মিডিয়া চেঞ্জড আ লট, যে আমাদের লোকের কাছে পৌঁছে যাওয়ার যে ক্ষমতাটা, একদম সেটা ফিজিক্যালি তো আমাদের পক্ষে সম্ভব না, না আমাদের অর্থ শক্তি আছে, না আমাদের সেই সাংগঠনিক শক্তি আছে। সোশ্যাল মিডিয়া মেড ইট পসিবল। ইউটিউবে কনভারসেশনস আর হ্যাপনিং, এবং আমিও এরকম প্রচুর কনভারসেশন আছে যেগুলো শুনেছি, তোমার অনুজের সবার কনভারসেশন শুনেছি, এবং সেটা দুর্দান্ত। মানে আমার মনে হচ্ছে আচ্ছা, নাও পিপল আর টকিং অ্যাবাউট ইট, নাও দেয়ার আর কনভারসেশনস গোয়িং অ্যারাউন্ড, সবাই আলাদা আলাদা করে নিজের মতো করে চেষ্টা করছে। অবভিয়াসলি দ্যাটস ট্রু, কারণ যদি সেই অর্থে বলো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ইজ এ পার্ট অফ মেইন স্ট্রিম, সেটা আজকে, কিন্তু সেটা 10 বছর আগেও ছিল না। রাইট, তখনও মেন আমাদের ডিপেন্ড করতে হতো মেইন স্ট্রিম মিডিয়ার উপরে। এবং যে ঘটনাটা পুরো মানে স্রোতটা পাল্টে দিল, সেটা যে স্নুপিং স্ক্যান্ডাল, যেটা আমাদের 2010-12 সালে যে ডকুমেন্টগুলো ডিক্লাসিফাই করা হয়েছিল মুখার্জি কমিশনে, যেটা বললাম যে আমার 4 বছর লেগেছে, সেখান থেকে মানে কিছু ডকুমেন্টস আমাকে দেওয়া হয়নি, কিন্তু ন্যাশনাল আর্কাইভসে পাঠানো হয়েছিল। তো সেইগুলো দেখতে অনুজ একদিন গিয়েছিল ন্যাশনাল আর্কাইভস। আমি তখন কাজ করছি, তখন ফুল স্কেল, আমি বিজনেস স্ট্র্যাটেজি কনসালটেন্ট, ফুল স্কেল প্রফেশনাল। মানে 14 ঘন্টা কাজে যায়, বাকি 6 ঘন্টা মিশনারির কাজে যায়, তো ফলে পরিবারের না সময় দিতে পারি, না চান করা ঘুমানোর বেশি সময় পাওয়া যায়। তো লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যাট দ্যাট টাইম। তো একদিনও ওই ন্যাশনাল আর্কাইভ থেকে আমাকে ফোন করেছে, আমার তখন সিইও কনফারেন্স চলছে, আমি বসেছি কনফারেন্সে, তো ফোন করবো, হ্যাঁ জানেন কী হয়েছে, অনুজ এক্সাইটেড হয়ে যেত, মানে তখন একটা স্টিম রোলারের মতো চলে। তো এই হচ্ছে তো ফ্যান্টাস্টিক নিউজ। তো ও ফাইল দেখেছে যেখানে 70 অবধি বোস ফ্যামিলির ওপরে সরকার নজর রেখেছে, ভারত সরকার নজর রেখে চলেছে। এইটা ফাইলেও দেখেছে, ফাইল কভারগুলো দেখেছে। পরে যেগুলো বেরোলো, আরও যখন এটা নিয়ে এক্সপ্লোশনটা হওয়ার পর, মিডিয়া এক্সপ্লোশনটা হওয়ার পর বেরোলো যে শুধু পরিবার নয়, সুভাষচন্দ্রের সঙ্গে যারা আইএনএতে ছিলেন বা পরিচিত অন্যান্য ছিলেন, তাদের ওপরও নজর রেখে চলা হচ্ছে। তো এবার আমাকে বোঝাও, যে লোকটা মরে গেছে 45-এ, তার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের উপরে নজর রাখা হচ্ছে। একটা গরিব দেশ ভারত, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইউ আর অ্যালোকেটিং হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স
চিঠি খুলছে, কপি করছে, ফাইল বন্ধ করছে, লোকজন পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে, ট্র্যাক করছে, আজকে এ ওখানে গেল, ওর সঙ্গে দেখা করলো, এ ওকে চিঠি লিখছে, সেটা তার ট্রান্সলেশন হচ্ছে, হিউজ নেটওয়ার্ক গোটা দেশ জুড়ে, যেখানে যেখানে যা যা হচ্ছে। সো ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু তামিলনাড়ু, শুধু পশ্চিমবাংলায় হিউজ থিং কিন্তু। তো এইটা হওয়ার পর যে টিভি, তখন মেন স্ট্রিম মিডিয়া, তখনও টিভি এটাকে ক্যাচ আপ করলো, শুরু করলো অর্ণব গোস্বামী। এবার ওই প্রথম না, সরি, এবার আই উইল বি রং, এক্সপ্লোশনটা শুরু হলো যখন এটাকে কভার স্টোরি হিসেবে পিক আপ করলো ইন্ডিয়া টুডে। দ্য ডে ইন্ডিয়া টুডে পাবলিশ দ্য কভার স্টোরি, সন্দীপ উন্নিথান, সন্দীপ ইজ এ গুড ফ্রেন্ড, তো সন্দীপ উন্নিথান পুরো জিনিসটাকে ব্রেক করলো। সন্দীপ উন্নিথান দুটো বিগ কভার স্টোরি ব্রেক করেছিল এই রিসার্চের ওপর বেস করে। একটা হচ্ছে যেটা আগে থেকে নিয়ে আলোচনা হওয়ার জন্য লোকে অতটা রিয়্যাক্ট করেনি, কিন্তু বাট ইট ডিড ভেরি ওয়েল, লুট অফ দ্য আইনি ট্রেজার, যে আইনি ট্রেজারকে কেমনভাবে গায়েব করে দেওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ ওয়ান। আর এইটা লোকের অজানা ছিল, কেউ জানতো না, ফলে কংগ্রেস তখন সরকারে দে আর র্যাটলড। 2014 কথা বলছি, বা বিজেপি তখন জাস্ট এসেছে, ও সরি, না, বিজেপি যখন জাস্ট সরকারে এসছে, কংগ্রেস জাস্ট অপোজিশনে গেছে, তো দেওয়ার র্যাটল, আর বিজেপি একটা পেয়ে গেল, ইস্যু পেয়ে গেছে, হ্যাঁ, যে এটা হচ্ছে মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া পিক আপ করে নিল। অর্ণব স্টার্টেড ডুইং শো আফটার শো, অন্যান্য টিভি চ্যানেলগুলো তখন প্রাইম টাইমে শুধু নেতাজির ওপরে স্পাইংয়ের গল্প। ঠিক। আমরা কোন চ্যানেল ছেড়ে কোন চ্যানেলে গিয়ে বসবো সেই নিয়ে মারামারি হচ্ছে, টানাটানি চলছে, ঠিক করতে পারছি না, এই অবস্থা, যেটা এই দেশের ইতিহাসে কোনোদিন হয়নি, ফার্স্ট টাইম। আর এমন একটা এটা জনরস তৈরি করলো, দ্য গভর্নমেন্ট হ্যাড টু রেসপন্ড। তো সেই সময় আমরা এই বসু পরিবারের সঙ্গেও আমরা আলোচনা করছিলাম যে এইসব হবে, যে আমরা সাজেশন দিয়েছিলাম, অ্যান্ড প্র্যাকটিক্যালি উই ফোর্স সাম অফ দ্য মেম্বার্স, নাম আমি কারো করতে চাই না, টু গো অ্যান্ড মিট নরেন্দ্র মোদী। যখন উনি গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, তখনও প্রাইম মিনিস্টার হননি, বাট থিংস আর ক্লিয়ার যে মোদী ইজ নাও দ্য প্রাইম মিনিস্টেরিয়াল ফেস। এর 2013 কথা বলছি, হি ইজ দ্য প্রাইম মিনিস্টেরিয়াল ফেস, অ্যান্ড বাই অল লাইকলিহুড যেরকম স্ট্রেন্ড দেখা যাচ্ছে, ইজ গোয়িং টু দ্য প্রাইম মিনিস্টার। যদি প্রাইম মিনিস্টার হয়ে যান, হি উইল বি দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি এই দিল্লির পাওয়ার সার্কেলের বাইরে থেকে আসছেন, ফলে হি ইজ নট ক্যারিজিং এনি ব্যাগেজ। কোনো অ্যাকশন যদি নেওয়ার হয়, হি উইল বি এবল টু টেক অ্যান অ্যাকশন, সো হি ইজ দ্য বেস্ট বেট। এটাই হলো। তো আমাদের অপটিমিজম ওই সময় ছিল এমন যে অনুজ একটা মিম তৈরি করেছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওয়াশিংটন পোস্টের ফ্রন্ট পেজ হেডলাইন, টপ হাফ অফ নিউজ, যে মোদি ডিক্লাসিফাইজ নেতাজি ফাইলস, তো মোদির ছবি আর এটা হেডলাইন। তো অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড আফটার 2 years। সো এইটা তোমার প্রেশার যেটা ক্রিয়েট হলো, মিডিয়ার প্রেশার ইজ মারাত্মক প্রেশার, এটা কোনো গভর্নমেন্ট ইগনোর করতে পারে। রাইট, একদমই, এটা তো সঙ্গে সঙ্গে যেটা হলো যে আমরা কিছু সিক্রেট ফাইল, ক্লাসিফাইড ফাইল পশ্চিমবঙ্গ সরকারের কাছেও ছিল, তো আমরা বহু বছর ধরে চাইছিলাম, তো ইগনোর করে যাচ্ছিল, বলছিল না এরকম কোনো ফাইল নেই। হঠাৎ শুনি একদিন 2015 সালে বললেন, সরকার থেকে বলা হলো যে আমরা খুঁজে পেয়েছি, একটা বন্ধ ঘরে ফাইলগুলো ছড়ানো পড়েছিল, আমরা হঠাৎ একজন ঢুকে খুঁজে পেল। এরকমটাও হয় নাকি? তো যাই হোক, ফাইল ডিক্লাসিফাই হলো, অ্যান্ড ইট ওয়াজ ডান অ্যামেজিংলি ওয়েল। রাইট, তো ওটা সিডিতে ভরে সফট কপি হলো, মোদিজি সব ফাইল ডিক্লাসিফাই করে ডিজিটাইজ করে স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করে দিল। দিস ওয়াজ আনপ্রেসিডেন্টেড। অনেকগুলো থিওরি নিয়ে কথা হয়, তারপর অনেক কিছু গুমনামি, এবং তারপর আমি ছোটবেলায় তোমার জলপাইগুড়ির পাশে একটা শোলমারি বলে একটা জায়গা, সেখানকার সম্পর্কে একটা কথা খুবই পপুলার আছে। ওটার ব্যাপারটা কি? ওটাকে মানে ওই গল্পটা কি গল্প? হ্যাঁ, ওটা খুব মজার গল্প। মজার গল্প মানে যারা ডিটেকটিভ স্পাই থ্রিলার পড়তে ভালোবাসেন, সিডনি শেলডন বলো বা লুডলাম বলো, ওই ধরনের যারা বই পড়তে ভালোবাসেন তাদের এটা ভালো লাগবে, বিকজ দিস ইজ রিয়েল লাইফ থিং। এটা দিস ইজ নট ফিকশন, এবং এগুলো ওর থেকে অনেক ওপরের লেভেলে। তো প্রথমে বলে নিই যে সাধুদের আসার গল্প, নানা দিক থেকে সাধুদের, এই সাধু এলো, ওই সাধু এলো, একে দেখেছি ওকে দেখেছি, কানপুরে এলেন, কল্যাণীতে এলেন, এইসব নিয়ে প্রচুর রুমার হয়েছে, প্রচুর ঝামেলা হয়েছে, বেশিরভাগই ফ্রড। এখন শৌলমারির ইস্যুটা হলো, শৌলমারি আসার পর, শৌলমারিতে এটা যখন খবরটা ছড়ালো,
যে শৌলমারিতে এসে একজন সাধু আশ্রম করেছেন এবং সেই সাধু সুভাষচন্দ্র। হুম। এই কথাটা কলকাতায় পৌঁছলো এমন একজন লোকের মুখ দিয়ে যাকে লোকে অবিশ্বাস চট করে করতে পারে না। তার নাম ছিল সত্যগুপ্ত। সত্যগুপ্ত ছিলেন প্রাক্তন বিপ্লবী এবং মানে ভায়োলেন্ট বিপ্লবীদের, এক্সট্রিমিস্ট বিপ্লবীদের দলে। এবং সত্যগুপ্ত ছিলেন সুভাষচন্দ্র 1928-এর কলকাতা কংগ্রেসের সময় যে বেঙ্গল যে ভলেন্টিয়ার্স দল তৈরি করেছিলেন, যার থেকে সবচেয়ে ভীতিপ্রদ বিপ্লবী দল তৈরি হয়েছিল, যার থেকে বেঙ্গল ভলেন্টিয়ার্স, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মকর্তা এবং সুভাষচন্দ্রকে মানে প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং ঘনিষ্ঠভাবে চিনতেন। তো আবেগের অতিশয্যে কখনো কখনো এমন কিছু করতেন, সুভাষচন্দ্র তাকে মানে আটকে রাখতেন বা দূরে রাখতেন বা করতেন, পানিশমেন্টও দিয়েছেন, এইরকমও আছে। তো সেই সত্যগুপ্ত হঠাৎ করে এসে কলকাতায় জানালেন যে আমি শৌলমারি গিয়েছিলাম এবং সেখানে এই স্বামীজি বসে রয়েছেন, মানে দিন রাত এক হয়ে গেলেও সব মানে দেবতারা নেমে এসে আমাকে বললো আমি বিশ্বাস করবো না যে উনি সুভাষচন্দ্র নন, উনি সুভাষচন্দ্র। তো এটা নিয়ে একটা আলোড়ন তৈরি হলো। এবার লোকের মধ্যে আলোড়ন তৈরি হলো, জিজ্ঞাসা হলো, সব হলো, বোঝা গেল এটা চোখের সামনে হচ্ছে, এটা সংবাদপত্রে বেরোচ্ছে, লোকে দেখছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। কলকাতা তো প্রচণ্ড, সেই সময়টায় তোমার ভারত চায়নার যুদ্ধ, ওই সময়টা তার একটু আগে। তো এটা লোকের চোখের সামনে দেখতে পাচ্ছে, যেটা লোকের চোখের সামনে দেখতে পাচ্ছে না সেটা আমরা আবিষ্কার করলাম এই ফাইল ডিক্লাসিফিকেশন হওয়ার পর। যে লোকের মধ্যে যত আলোড়ন তার থেকে অনেক বেশি আলোড়ন সরকারের ভিতরে। কি হলো যে লোকাল থানা, লোকাল পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স, স্টেট ইন্টেলিজেন্স, ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ, এরা তোমার দলে দলে এই জায়গাটাকে পুরো ঘিরে ফেললো এবং প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে, প্রতিটি ঘটনা রিপোর্ট করছে। দিনের শেষে রিপোর্ট বানিয়ে একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্ট সেই রিপোর্ট কম্বাইন্ড হচ্ছে, আসছে রাইটার্স বিল্ডিংয়ে, রাইটার্স বিল্ডিং সেই রিপোর্ট পাঠাচ্ছে আইবিকে। আচ্ছা, অল অ্যাবাউট আ ম্যান হু ডায়েড ওয়ে ব্যাক ইন 1945। ঠিক, অদ্ভুত ব্যাপার। মানে জাস্ট ইমাজিন করো, তুমি ভেবে দেখো, বাট জাস্ট পাতি গভর্নেন্সের টার্মসে কতটা রিসোর্স অ্যালোকেশন একটা মৃত লোকের পেছনে করা হচ্ছে। তো দেশে তো অথচ গভর্নমেন্টই বলেছে মৃত হিসাবে ডিক্লেয়ার করেছে, গভর্নমেন্ট বলছে মৃত, আর ভেতরে ভেতরে লোক পাঠাচ্ছে এদিকে খুঁজতে, ভেতরে ভেতরে সব পরিবারের ওপর নজর রাখছে। তার মানে সরকার মুখে বলছে মৃত কিন্তু নিজেও বিশ্বাস করে না। হ্যাঁ, নিজেও বিশ্বাস করে না বলেই তো এটা করছে, না হলে তো এই গুজব বলেই তো হ্যাঁ কি বলছেন, মরেই তো গেছে, আমরা তো জানি। তো বিশ্বাস করেন না তো নয়, সরকার জানে যে উনি জীবিত। কারেক্ট, একদমই তাই। তো এইটা দেখা গেল। এবার ঘটনাটা যেটা আমরা দেখতে পেলাম ওই ডিক্লাসিফাইড ফাইল থেকে, যে কয়েক সপ্তাহের মধ্যে সরকার তার আইডেন্টিটি জেনে গেল যে শৌলমারি সাধুটি কে। এক প্রাক্তন বিপ্লবী বাংলাদেশের, যতীন চক্রবর্তী বা খুব সম্ভবত নাম, আরও দু একটা নাম উঠে এসেছিল। তো ওই দুজন তিনজনের মধ্যে আইডেন্টিটি এস্টাবলিশ হয়ে গেছিল। এবার বলো যে লোকটাকে নিয়ে পাবলিকলি এত আলোড়ন চলছে, সরকার যদি একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে উনি নেতাজি নন, উনি ইনি, সেটা তো বললো না কোনোদিন, তো বলা না হয়নি। এবার সরকার কি বললো, অর্ধেকটা বললো। সরকার বলল আরে ওই আশ্রমের স্বামীজি তো বলছেন উনি নেতাজি নন, তাহলে আমাদের আর কি করার আছে, আমরা তো তদন্তও করছি না, আমরা তো খোঁজও করছি না, উনি নিজেই বলে দিয়েছেন, তো আপনারা ওনার কথা মেনে নিন। কত বড় মিথ্যে কথাটা লোককে বলা হলো। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনে একই কথা বলল। ঠিক আছে, মজার ঘটনাটা হলো এই শৌলমারি সাধু নেতাজি কিনা সেটা জানার জন্য একজন বিশেষ ব্যক্তিকে পাঠানো হয়েছিল। এই সুভাষচন্দ্র তখন ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন 1921 সালে এবং বিপ্লবীদের সঙ্গে সবে পরিচয় হচ্ছে, বড় বড় বাঘা বাঘা বিপ্লবীদের সঙ্গে পরিচয় হচ্ছে। যুগান্তর, অনুশীলন, শ্রীসংঘ, এরা সব রয়েছে, বাঘা বাঘা সব রয়েছে, বিপ্লবী নেতারা রয়েছেন। তখন একজন বিপ্লবী নেতা ছিলেন, খুব সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না উনি যুগান্তর না অনুশীলনের, সুরেন্দ্র মোহন ঘোষ, মধুদা, ওনার ডাকনাম ছিল মধুদা, সুভাষ মধুদা বলে ডাকতেন। তো সেই মধুদাকে পাঠানো হলো। মধুদা পরবর্তীকালে কে হয়েছিলেন,
মধুদা হয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি। আচ্ছা। দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ, সুভাষচন্দ্র দেশ ছাড়ার পরে ওই সময়টা থেকে, ওই 40-এর সময় থেকে দীর্ঘ সময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। তারপরে মেম্বার অফ পার্লামেন্ট হন। সেই মধুদাকে পাঠানো হয় যে মধুদা আপনি কি দেখে আসুন ওটা সুভাষ কিনা, কেননা আপনি এত দীর্ঘ সময় কাজ করেছেন সুভাষের সঙ্গে, আপনার ভুল হওয়ার কথা ঠিক নয়। ঠিক। তো মধুদাকে পাঠালেন কে? যিনি মধুদাকে পাঠালেন তার নাম হচ্ছে জওহরলাল নেহরু, যিনি 46 সালে ঘোষণা করে দিয়েছিলেন যে সুভাষ মৃত আছে নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। সেই নেহরু এবার মধুদাকে পাঠাচ্ছেন শৌলমারিতে দেখে আসতে যে উনি নেতাজি কিনা। সুভাষ কিনা। যদি মধুদা এসে বলে যে ওটা সুভাষ, তাহলে কি হবে? ওনার নেহরু ক্যাবিনেটের মন্ত্রী মোরারজি দেশাই তখন লন্ডনে বসে রয়েছেন তৈরি ফিডব্যাকের জন্য। যদি সুভাষ হয় সঙ্গে সঙ্গে গিয়ে ব্রিটিশ ক্যাবিনেটকে ইনফর্ম করবেন, আলোচনা শুরু হবে পরবর্তী কী করা যায়। এই লেভেলের প্রিপেয়ারনেস, এটা আমরা মধু ঘোষের চিঠি থেকে জানতে পারছি। মধু ঘোষ আবার খুব মানে উনি ওই ধরনের ইয়ে ছিলেন, ওই দলের বিপ্লবী ছিলেন যারা গান্ধীবাদী পথ ধরে নিয়ে এগিয়েছিলেন। তার কারণ মানে গান্ধীবাদী পথেই ক্ষমতাটা আসতে চলেছে, ক্ষমতায় থাকতে গেলে গান্ধীবাদী হয়ে যায়। তো উনি সেই পুরনো ভাষায় যাতে সন্ত্রাসবাদী বলা হতো, টেররিস্ট বলা হতো, মানে পুরনো ভাষায়, যারা আপনার দর্শক মানে আবার আমাকে ওই ওপরে ওই টার্মিনোলজির উপরে আমার ওপর চেপে যাবেন না যে এই টেররিস্ট বললেন না, আমি টেররিস্ট বলিনি, আমি যে পরিভাষাটা ব্যবহার করছি সেই সময় যাদের বলা হতো, ডেসক্রাইব করা হতো টেররিস্ট বলে, এক্সট্রিমিস্ট অ্যাকচুয়ালি যারা ছিলেন, সেই দল থেকে উনি ক্ষমতাবাদী দলে চলে এলেন যাতে ক্ষমতাটা হাতে থাকে, মানে সাফার করতে না হয়। এরকম অনেক বিপ্লবী করেছিলেন, অ্যান্টি সুভাষ হয়ে প্রো গান্ধী হয়ে, বাঙালিদের কথা বলছি আমি। তো তিনি আবার নেহরুকে মনে করতেন বুদ্ধ পরেই কৃষ্ণর অবতার, মানে ওই ধরনের ইয়ে মনে করতেন, এবং লিখেছেন, এটা লেখা আছে ওনার হাতে লেখা চিঠিতে। তো এরকম মহাপুরুষকে বাঙালিটা বুঝতে পারছে না, হ্যান, তো ওনার মনে খুব দুঃখ ছিল। তো তিনি যাই হোক চিঠি লিখে জানালেন যে না না, চিন্তা করার কিছু নেই, এই সুভাষ নয়। তো সেটা ইয়ে হলো। এবার তাহলে সরকার জেনে গেল, এটা 62 সালের ঘটনা। শৌলমারী সাধু বেঁচে ছিলেন 1977-78 অবধি। ফাইলে আমরা দেখতে পাচ্ছি মধু ঘোষের সার্টিফিকেট সত্ত্বেও শৌলমারী সাধু যেখানে যেখানে যাচ্ছে সব নজর রাখা হচ্ছে। সেই রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ, আইবি, মানে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যাকে বলা হয়, তারা সব ওর নজর রাখছে, ট্র্যাক করছে এবং রিপোর্ট ফাইল করছে আইবিকে, যে এত তারিখে এখানে আছে, অত তারিখ ওখানে আছে, ওর আশ্রমে দেখা করতে এইজন লোকজন এসেছিল, ও এর সঙ্গে দেখা করছে, এর সঙ্গে এই কথা হয়েছে, 78 অব্দি, যতদিন বেঁচে ছিলেন। ঠিক আছে, এই হচ্ছে সুভাষ মৃত এর ভেতরের ঘটনা। কিন্তু তাহলে সেটা কি, শৌলমারীর কি দরকার ছিল, হঠাৎ করে এলো কেন, এটা নিয়ে চললই বা কেন? গুমনামি বাবা যে গল্পটা, মানে গুমনামি বাবা নামটা তো উত্তরপ্রদেশের মিডিয়া দেওয়া, ওনার নাম তো গুমনামি নয়, মানে ওনার নাম জানা যায়নি বলে ওনাকে গুমনামি বাবা বলা হয়। বাবা মানে সন্ন্যাসী টাইপের, সাধু সন্ন্যাসী টাইপের, ভগবানজি বলা হয় ওকে, ভগবানজি বলে লোকজন ডাকতো, যেটা শ্রদ্ধা, যেটা বলে ভগবান, এটা আমাদের শাস্ত্রেও পাওয়া যায় ওই সম্বোধনটা, যে ভগবান বলে, খুব উচ্চ স্তরের লোক ভগবান বলে, তো ভগবানজি বলা হতো ওনাকে, বলেই বলে ডাকতো। তো উনি দেশে রয়েছেন এবং সরকার ইন্টেলিজেন্স বাহিনী খুঁজছে, তারা জানে উনি দেশে রয়েছেন, কিন্তু কোথায় ওরা ট্র্যাক করতে পারছে না। এবার উনি বললেন, উনি এটাকে নাম দিলেন প্যারালাল ব্লাফ। প্যারালাল ব্লাফ কি, যে আরেক জায়গায় একটা চরিত্র এমনভাবে স্থাপন করো যে সরকারের পুরো নজর ওখানে চলে যাবে, আমার ওপর নজর থাকবে না, বা আমাকে খুঁজতে গিয়ে ওইখানেই সব আটকে থাকবে, এই দিকে আর কারোর নজর থাকবে না। সো আই ক্রিয়েট স্পেস ফর মাই সেলফ, আ সেফ স্পেস ফর মাই সেলফ। তো ওটা কথা কথা একদিন বলে ফেলেছিলেন একজন, যারা পুরনো প্রাক্তন বিপ্লবীরা ওনার সঙ্গে দেখা করতে যেতেন, তাদেরকে কথা কথা বলে দিয়েছিলেন যে যদি কোনোদিন ওই আশ্রমে ঢোকো শৌলমারী ইয়েতে, তাহলে দেখবে যে এই মৃতভূত, উনি নিজেকে মৃতভূত বলতেন, ডেড গোস্ট, এই মৃতভূতের লেখা প্রায় 100 চিঠি ওখানে পেয়ে যাবে। আচ্ছা, টু এটা এভিডেন্স হিসেবে ফাইল করার জন্য, যে আচ্ছা তাহলে এটা কি করে এখানে আছে, তাহলে যাতে আরেকটু মানে ওদের কনফিউশনটা তৈরি হয়। তো জিনিসটা পুরো প্যারালাল ব্লাফ উনি সেট আপ
করে দিলেন। বাপরে, সত্যি এটা স্পাই স্টোরি তো, মানে দুর্দান্ত স্পাই স্টোরি। মানে প্যারালালি একটা লোক সেখানে একটা ডিসগাইসে বসে আছে, আবার এট দ্য সেম টাইম আরেকটা। গল্পটা ছড়ালো 62-তে, হ্যাঁ, ঘটনার সূত্রপাত হয়েছে 59 সালে, মানে 2-2.5 বছর ধরে প্রিপারেটরি স্টেজে কাজ চলেছে, ভাবো, ওই যে আবার প্ল্যানিং। 2000 ওই 2 বছর ধরে চলার পর 62 সালে বাস্ট করলো। তো এই হচ্ছে শোলমারির আসল গল্প। আর গুমনামি বাবা যে নেতাজি, সেটা নিয়ে তো প্রচুর কথা অলরেডি হয়েই সব গেছে। তথ্য, সব প্রমাণ হ্যাঁ। আমরা কননরাম বইটাতে দিয়েছি। আমার মনে হয় না আজকে এমন কোনো প্রমাণ আছে যেটাকে খণ্ডন করা যেতে পারে। হ্যাঁ, কেউ কেউ বলতে পারে, যেটা আমি বাঙালিদের মধ্যেই প্রধানত দেখি, যে তোমরা তো সবই বলে, কিন্তু সরকার তো মানছে না। তো আমার জিজ্ঞেসটা থাকে, প্রশ্নটা থাকে যে তাহলে মানে তোমরা সরকারের সিদ্ধান্তে ঘোষণায় এতটাই বিশ্বাসী যে সরকারের কোনো সিদ্ধান্তকে তোমরা বিরোধিতা করো না, তাহলে যা বলে তাই সত্যি। সে দ্যাট দেন, যে লোকটা সরকারের নিউক্লিয়ার পলিসির বিরোধিতা করছে, সরকারের জিএসটি পলিসি, ইকোনমিক পলিসি নিয়ে বিরোধিতা করছে, সে বলছে সরকার তো বলেনি। ট্রু ট্রু। তো আপনি এভিডেন্সটা দেখুন, টেল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। সেটাই, সরকার কি অ্যাপ্রুভ করলো না করলো সেই নিয়ে তো ভাবা আমার মনে হয় না খুব একটা জরুরি সবসময়। শেষ করব আমরা, শেষের একদম শেষ প্রশ্ন হলো যে বাঙালিরা নেতাজিকে নিয়ে যথেষ্ট ভোকাল নয়, এটা আমরা শুরুর দিকেই তুমি বললে, অথচ বাঙালিরাই কিন্তু, আমরাই কিন্তু নেতাজির সঙ্গে বড় হয়েছি। মানে নেতাজির ছবি বলো তুমি, আমার কোনো এরকম জায়গা মনে নেই, এরকম কোনো স্কুল নেই, এরকম কোনো এডুকেশনাল ইনস্টিটিউট নেই, এরকম কোনো কালচারাল ইনস্টিটিউট নেই যেখানে নেতাজির ছবি নেই বা মূর্তি নেই অ্যাটলিস্ট। এরকম একটা স্টেটে তুমি বলছো বাংলায় কম কথা হচ্ছে, বাইরে বেশি হচ্ছে। হোয়াট শুড বি ডান, কি করা উচিত যাতে এই কথাটা বাঙালি লোকজনের মধ্যে আরো তৈরি হয়? দেখো, ভালো প্রশ্ন করেছো। এটা অনুজ একটা কথা বলে থাকে যেটা নিয়ে খুব বিতর্ক হয় এবং প্রচুর বাঙালি ওকে প্রচুর গালাগালি দেয়। ওর বক্তব্য হচ্ছে যে 90% অফ বেঙ্গলিজ আর নট ইন্টারেস্টেড ইন নেতাজি। ঠিক আছে, আমি এটার সঙ্গে ডিফার করি, আমার একটু মতামতটা একটু ভিন্ন। কারণ বাংলার সমাজকে যেহেতু আমি এখানে জন্মেছি, বড় হয়েছি, আমি একটু ঘনিষ্ঠভাবে জানি। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বাংলার সাধারণ মানুষ, তাদের মনে, তাদের আবেগে যে নেতাজির প্রতি যে একটা ভালোবাসা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, একটা মানে নেতাজির নাম শুনে শিহরণ জাগে, সেই ধরনের সেই ভাবাবেগটা রয়েছে। ঠিক আছে, কিন্তু যদি একটু ইন্টেলেকচুয়াল লেভেলে চলে যাও, যারা নিজেদের ব্র্যান্ড এস্টাবলিশ করছেন সর্বভারতীয় ক্ষেত্রে তাদের পরিচয়, সেখানে একটা অদ্ভুত ডাইকটমি দেখা যায়। এই সাধারণ মানুষের যে চিন্তাধারা, মানসিকতার যে লেভেলটা, আবেগের যে লেভেলটা, সেটা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং উল্টো। সেখানে সুভাষচন্দ্রের নাম নিয়ে একটা অ্যালার্জি রয়েছে, তারা কেউ সুভাষচন্দ্রের নাম নিয়ে কথা বলতে চাননি। তুমি আশ্চর্য হচ্ছ, কিন্তু আমি তোমাকে উদাহরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তুমি যদি, আমি একজনকে চ্যালেঞ্জ করেছিলাম, 2 দিন আগেই কথা হচ্ছিল, এই কথাটা বলাতে তিনিও বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব আশ্চর্য হলেন এবং ঘোর বিরোধিতা করলেন, বলে এরকম কখনো নয়, বাংলার সমাজে সুভাষের যে জায়গা, গান্ধীর সেই জায়গা হতে পারে না। আমি বললাম ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে ভাগ করতে হবে সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী। তো আমি একটা এক্সারসাইজ সাজেস্ট করেছি। আমি বলেছিলাম 1 মাসের খবরের কাগজ নিন, যে কালচারাল ইভেন্টগুলো বেরোয় পাবলিশটা, যে কোনো একটা নিন, টেলিগ্রাফ নিন, লিস্ট করুন কী কী প্রোগ্রাম হচ্ছে, আর্ট শো, আর্ট এক্সিবিশন, থিয়েটার, স্কাল্পচার, এইসব অনেক, সিনেমা, ফটোগ্রাফি, যাত্রা, ফটোগ্রাফি এক্সিবিশন, হ্যাঁ, এগুলো সব লিস্ট করুন। মাসের শেষে কাউন্ট করে আমাকে বলুন কটাতে গান্ধীর নাম আছে আর কটাতে সুভাষের নাম আছে। এক্সপেরিমেন্ট, এটা তোমার দর্শকরা করতে পারবে। বেশ, এটা আপনারাও করবেন অবশ্যই, আমিও করব। 1 মাস টেলিগ্রাফ, 1 মাসের টেলিগ্রাফ নিন, কাউন্ট করুন, লিস্ট করে পাবলিশ করুন। এখন তো ফেসবুক আছে, টুইটার আছে, সব জায়গায় রয়েছে, ইউটিউবে একটা প্রোগ্রাম এপিসোড হয়ে যাবে এটা নিয়ে। তো এটা করে দেখুন, আপনি জেনে যাবেন যে কোথায়, গান্ধীর জায়গাটা কোথায়, সুভাষের জায়গাটা কোথায়। এবার সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা এটা, একটা যদি মাইনরিটি শুধু গান্ধীকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই।
কিন্তু এটা মনে রাখতে হবে যে দে আর দ্য ভোকাল সেকশন, এনাদের ভয়েসটা অ্যাম্পলিফাইড হয়, এনারা সমাজের ন্যারেটিভ সেট করেন। স্কুলে কি পড়ানো হবে, পাঠ্যপুস্তকে কি পড়ানো হবে, কিভাবে তোমার বাচ্চাদের ছোটদের মানে ইনফ্লুয়েন্স করা হবে, তার মেসেজিংটা কী হবে, এনারা সেট করেন। আশ্চর্যের ব্যাপার যেটা আমি সবসময় বলে থাকি যে পৃথিবীতে বোধহয় আর কোনো উদাহরণ নেই যে সরকারিভাবে একজনকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছে 80 বছর ধরে, তবুও কোনো সরকার সাথে তাতে সফল হতে পারেননি। সুভাষচন্দ্রের প্রতি আবেগ যা ছিল সেই হয়তো 1945-এ, আজকেও সেই সমপরিমাণ আবেগ রয়েছে, কোনো অংশে কমেনি। এবং এরকম উদাহরণ আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে। রাইট, আমার এখানে অলমোস্ট মানে আমি বোধহয় আমার 40% ভিডিওতে এই কথাটা আছে যে চন্দ্রচূড় ঘোষকে নিয়ে আসুন, অনুপ ধরকে নিয়ে আসুন, নেতাজি নিয়ে কথা বলুন। এটাও তো একটা ডিরেক্ট এক্সাম্পল যে আমার যারা দর্শক তারাও শুনতে চাইছে এবং এই জিনিসটা আছে, তার মানে ইট ইজ দেয়ার। আর তুমি যেটা বললে অবভিয়াসলি আমার মানে যেই শ্রেণীটা বুদ্ধিজীবী শ্রেণী যাদের কথাটা আরও বেশি অ্যাম্পলিফাই হয়, তাদের এই কথাটা মানে তাদের এটা বাড়লে বোধহয় সাধারণ মানুষও ভোকাল হতে আরও বেশি সাহস পাবে, আরও বেশি কথা তৈরি হবে। যদিও এখনও তুমি যেটা আমি আবার বলবো, কথা হচ্ছে যেটা একদমই হতো না, অনেক বেশি হচ্ছে, একদমই হতো না। কিন্তু তুমি দেখো না ঘটনাটা কি ঘটেছে, সোশ্যাল মিডিয়া কাদের প্ল্যাটফর্ম দিয়েছে, এই সাধারণ মানুষকে প্ল্যাটফর্ম দিয়েছে, একদমই তাই। ফলে তারা যেটা মনে রেখে দিত, বলার একটা জায়গা পেত না, সেইটা এসে আজকে তারা যদি অ্যানোনিমাসলিও হয়, অ্যানোনিমাস হ্যান্ডেল করেও তারা সেই কথাগুলো বলে যাচ্ছে, ফলে মনের কথাগুলো বাইরে আসছে আজকে। কিন্তু তুমি এই ছোট করে এই প্রশ্নের উত্তরটা শেষ করি আমি। সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে আজকে, যে বাংলার সবচেয়ে বড় উদাহরণ রাজনৈতিকের ক্ষেত্রে যে একা হাতে কতটা করা যায়, সেটা হচ্ছে সমরগুহ। একা হাতে লড়াই করে খোসলা কমিশন বসানোর জন্য 300-র ওপরে লোক এমপির সই জোগাড় করা, মানে স্টার্টিং ফ্রম অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে সব টপ লেভেল 300-র ওপরে পার্লামেন্টারিয়ানের সই জোগাড় করে প্রেশার ক্রিয়েট করে ইন্দিরা গান্ধীকে দিয়ে খোসলা কমিশন গঠন করিয়েছিলেন। মোরারজি দেশাই সরকার আসার পর প্রেশার ক্রিয়েট করে সুভাষচন্দ্রের প্রথম পোর্ট্রেট লাগানোর ওনার অবদান। একজন এমপি যদি এতটা করতে পারেন, বাংলা থেকে 42 জন এমপি যান, বারবার বলি আমরা এই কথাটা, বাংলা থেকে 42 জন এমপি যান, যদি 5 জন হাঙ্গার স্ট্রাইকে বসেন পার্লামেন্ট কমপ্লেক্সে, কোনো সরকারের ক্ষমতা আছে তাকে ইগনোর করার? তো বাঙালিদের এই প্রশ্নের, এই রাজনৈতিকরাও যে সবাই ইন্টেলেকচুয়াল ওই বুদ্ধিজীবী জগৎ থেকে আসছেন তা তো না, তারা গ্রাউন্ড লেভেল মাস পলিটিক্স থেকে উঠে আসছেন তাদের মধ্যে অনেকে, একদম। এবং ভাবতে অবাক লাগে যে তা সত্ত্বেও যে কেন এরা এক হাতে গোনা 1-2 জন ছাড়া কেন এই ইস্যুটাকে নিয়ে প্রেশার ক্রিয়েট করছেন না। আরও অবাক লাগে, তার কারণ হচ্ছে পশ্চিমবাংলা থেকে এখন যে দুটো দলের সব সাংসদ, কংগ্রেসের মধ্যে একজন আছে কিন্তু বাকি সবাই বিজেপি আর তৃণমূল, এই নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে তাদের মধ্যে কোনো বিভেদ নেই। দে স্ট্যান্ড অন দ্য সেম পয়েন্ট, সেম গ্রাউন্ড। তো তাহলে চলো বুঝলাম আমি বিজেপির এমএলএরা কেন্দ্র সরকারের ওপর চাপ দিতে চাইছে না, কারণ নিজের দলের ওপরে প্রবলেম ক্রিয়েট করতে পারে না। কিন্তু তৃণমূলের তো এত কজন এমপি রয়েছেন, তারা সব জায়গায় বিরোধিতা করছেন বিজেপিকে বিপাকে ফেলার জন্য, রাজনৈতিক বিপাকে ফেলার জন্য স্ট্র্যাটেজি খুঁজছেন, বানাচ্ছেন, এত ইস্যু তুলে আনছেন, আডানি ফাটানি নিয়ে চলেই যাচ্ছে। নেতাজিকে নিয়ে কেন এই দাবিটা প্রেস করা হচ্ছে না যে এই মুখার্জি কমিশনের রিপোর্ট আপনারা অ্যাকসেপ্ট করুন? পার্টিকুলারলি আজকে এই বই বেরোনোর পর, আমাদের লেটেস্ট বই যেটা বেরিয়েছে বোস ডিসেপশন, তো সেটা নিয়ে তো চারিদিকে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, লেখা হচ্ছে, প্রতিদিনের ফ্রন্ট পেজে ইভেন কুণালদা আমার লেখা পাবলিশ করেছে উইদাউট এডিটিং, অ্যান্ড আই মাস্ট গিভ ক্রেডিট টু কুণালদা ফর দ্যাট। উনি কোনোদিন মানে রাজনৈতিক কারণে আমি যেটা লিখেছি তাতে যদি সমালোচনা থাকে, উনি কিন্তু সেটা এডিট করেন না, যেটা লিখি সেটা থাকে। তো সেখানে মানে তৃণমূলের সমর্থক হিসেবেই দেখা যেতে পারে প্রতিদিনকে, সেখানে লেখা বেরোচ্ছে, সব ডিটেল পড়ছেন ওনারা, সেখানে এসে ওনার দল থেকে কেন আওয়াজটা উঠছে না? বিজেপির এই যে রাহুল গান্ধী কয়েকদিন আগে টুইট করলেন যে সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্মদিনে, কিন্তু যে ছবিটা দিলেন সেখানে ডেট অফ ডেথটা লিখে দিলেন 18ই আগস্ট 1945। সেই নিয়ে প্রচণ্ড প্রতিবাদ হলো, ঠিক, তৃণমূল প্রতিবাদ করলো, কমিউনিস্ট পার্টি প্রতিবাদ করলো, বিজেপি প্রতিবাদ করলো, সুকান্ত স্টেটমেন্ট দিলেন যে কন্ডেম করে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে।
এবার সমস্যাটা এখানে এসেছে, রাহুল গান্ধী কী জন্য ক্ষমা চাইবে? রাহুল গান্ধী সেটাই বলে এসেছে যেটা 60-70 বছর ধরে ওর পরিবার বলে এসছে। ঠিক। আজকের দিনের সমস্যাটা হয়ে গেছে যে রাহুল গান্ধী যেটা লিখেছেন যে ডেট অফ ডেথ 1945, সেটা তো বিজেপি সরকারও তাই বলছেন। তাহলে বিজেপি সরকারকে কন্ডেম না করে শুধু রাহুল গান্ধীকে কেমন করে কন্ডেম করা যেতে পারে, ক্ষমা চাইতে বলা যেতে পারে? বিজেপি সরকারের একটা বড় জিনিস রয়েছে যেটা ওনার পক্ষে কাজ করছে, ওই ওদের বিজেপি সরকারের পক্ষে কাজ করছে। 2017 সালে ওনার একটা ক্ল্যারিফিকেশন দিয়েছিলেন যে আমরা ইউপিএ সরকার, কংগ্রেস সরকারের যে ক্যাবিনেট ডিসিশন সেই অনুযায়ী চলছে, সেটা আমাদের কাছে এখনও অ্যাকসেপ্টেড। কিন্তু নতুন যদি কোনো তথ্য উঠে আসে, ক্রেডিবল ইনপুট যদি আসে, আমরা রিকনসিডার করব। নতুন ইনপুট এলে আমরা রিকনসিডার করবো, মানে কেস রিওপেন হবে। এই বোস ডিসেপশন বইতে আমরা সব নতুন ইনপুটগুলো দিয়েছি এবং সরকারি ফাইল থেকে দিয়েছি। আমরা ওনাদের বলতে চাইছি যে আপনারা যে তথ্য বাইরের দেশে খুঁজছেন, সেটা বাইরের দেশের প্রয়োজনটা পরে আসবে, কিন্তু এই বিমান দুর্ঘটনাকে খারিজ করার জন্য যে তথ্যের প্রয়োজন সেটা আপনাদের ফাইলের ভেতরেই রয়েছে, আমরা তুলে আপনাদের হাতে ধরিয়ে দিলাম। এটা ইমিডিয়েটলি খারিজ খারিজ করুন, মুখার্জি কমিশন অ্যাকসেপ্ট করুন, তারপরে তদন্ত, পরবর্তীকালের তদন্তটা যে বিমান দুর্ঘটনা যদি মৃত্যু না হয়ে থাকে তাহলে কোথায় কি হচ্ছে, এটা কি হচ্ছে, এবং তারপরে বইটা বেরোনোর পরে আমরা যে তথ্য হাতে এসেছে সেটা নিয়ে সেটা আরও বিস্ফোরক। সে নিয়ে অনুজের সঙ্গে যখন কথা হবে, অনুজ বলবে ওটা নিয়ে, সেটা আরও বিস্ফোরক, সেটা সেই তথ্য দ্বিতীয়। এবং সরকার বলছে যে কংগ্রেস সরকারের ক্যাবিনেট ডিসিশন নিয়ে ওনারা চলছেন। আমরা বইতে পরিষ্কার দেখিয়ে দিয়েছি যে মনমোহন সরকারের ক্যাবিনেটকে মিসলিড করা হয়েছিল, মিথ্যে কথা বলা হয়েছিল, এবং ওই ক্যাবিনেট নোট যেটা দেওয়া হয় ক্যাবিনেটের ডিসিশনের জন্য, যে মন্ত্রীরা পড়ে দেখবেন তো কী আছে, কী স্ট্যাটাস, কী যুক্তি, ফর অ্যান্ড এগেনস্ট কী আছে না আছে, পুরো নোটটা ফ্যাব্রিকেটেড ফ্যাক্টসের উপর দাঁড়িয়ে আছে। ফলে ক্যাবিনেটকে মিসলিড করা হয়েছিল। দ্যাট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাইমস ইন আ ডেমোক্রেসি। ফলে আজকে আর বিজেপি সরকারের এটা বলার জায়গায় নেই যে আমরা কংগ্রেসের ক্যাবিনেট ডিসিশন নিয়ে চলছি, কারণ ক্যাবিনেটের ডিসিশনটাই ভুল। ঠিক। এবং সেক্ষেত্রে এখান থেকে যে দিস ইজ অ্যান ইস্যু, মানে এটা নিয়ে কথা যত বেশি হবে, যত বেশি প্রেসিং হবে, নিশ্চয়ই ঘটনাটা ঘটে যাবে। কিন্তু এটা হবে এবং হচ্ছে। আমাদের দরকার এটা বাংলা থেকে হতে হবে। বাংলার 5 জন থেকে 10 জন এমপি গিয়ে প্রেশারাইজ করুন, ধর্নায় বসুন, হাঙ্গার স্ট্রাইক শুরু করুন। আপনি দেখুন 7 দিনের মধ্যে যদি ওরা কিছু অ্যাকশন না নেয় আমাকে বলবেন। একদম। আমরা এই পার্টিকুলার নোটেই এসে ব্যাপারটা শেষ করি যে বাংলা যেখান থেকে, যার সঙ্গে বা প্রত্যেকটা বাঙালির সঙ্গে সুভাষচন্দ্র বোসের যে আবেগটা জড়িয়ে আছে, যেই কারণে এতগুলো কমেন্ট আপনারা করেছেন বারবার চন্দ্রচূড়দার ব্যাপারে, অনুজের ব্যাপারে, এই পুরো আবেগটা কাজে লাগিয়ে যদি এই বিষয়টাকে আমরা আরেকটু বেশি এই বিষয় নিয়ে কথা বলতে পারি, যে এক্সপেরিমেন্টটা বললো, সেই এক্সপেরিমেন্টটা যদি আমরা করতে পারি যে সত্যি 1 মাসের স্প্যানে কটা কাজে নেতাজির নাম পাওয়া যাচ্ছে, তাহলে বোধহয় আমাদের পক্ষে রিয়েলিটি চেকের ব্যাপারে, রিয়েলিটি চেক করতে খুব সুবিধা হবে যে আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছি। আবেগটা কি শুধু মনেই রেখে দেবো, নাকি আবেগটা আরও বাইরে আনবো, বাইরে বারবার বলবো, কথা আরও বেশি হবে। এবং যে ইন্টেলেকচুয়াল শ্রেণী যারা আর্টের থ্রুতে, নিজেদের কাজের থ্রুতে অনেক বেশি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন, তারা বলছেন কি। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হলো পলিটিক্যালি বাংলার যারা এমপিরা আছেন তারা এই ইস্যুটা নিয়ে আরেকটু যদি প্রেস করেন, আমার মনে হয় আজকের এপিসোড থেকে আমরা এই 3টে কনক্লুশনে খুব পরিষ্কারভাবে পৌঁছতে পারলাম। এবং তার সঙ্গে আরও একটা জিনিস, তো অবভিয়াসলি পুরো এপিসোডটাতে অনেক অজানা কথা জানলাম। পুরোটা জানতে গেলে 10 ঘন্টার একটা এপিসোড হতে পারে, কারণ এই জার্নিটা অনেক লম্বা, সেটাই 1-1.5 ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করে বলা সম্ভব না। তবুও চেষ্টা করলাম যতটা সম্ভব একটা কম্প্রিহেন্সিভ জায়গায় আসার, একটা কমপ্লিট জায়গায় আসার। আশা করি তোমারও ভালো লেগেছে আড্ডাটা মেরে। আমারও এই আড্ডাটাতে, মানে এই পার্টিকুলার পডকাস্টটাতে খুবই এক্সাইটেড ছিলাম আমি টু নো সামথিং নিউ। কারণ যখন আমি নিজেও জানতে গেছি বা জানতে চেয়েছি, তখনও মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, কেউ তো এইটা করছে, কারণ কোনো একটা সময় প্রত্যেকটা বাঙালির মনে হচ্ছে না এইটা ঠিক না, কিন্তু এটা কিন্তু হয়নি, কারণ এই থিওরিটা যখন ছড়িয়ে হচ্ছে। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং আস দ্য টাইম। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, এবং আশা করি তোমার দর্শকরাও ভালো লাগবে, এবং আরও কথা হবে, কথা হতে থাকবে, হওয়া উচিত।
এবং হবে। একদম। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা আমি বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।